চিটিং এটা কি কোনো মেন্টাল ডিসঅর্ডার থেকে হয় কি না? সো লাভ রিলেশনেও কি এটা ইম্প্যাক্ট ফেলবে? গ্যাসলাইটিংটা আমরা যতই থিওরিটিক্যালি শিখি আমাদের সাথে প্র্যাকটিক্যালি হলেও আমরা বুঝি না। এবং আমি কমনলি দেখি যে সবাই জানে গ্যাসলাইটিং কি, কিন্তু আমার সাথে যে গ্যাসলাইটিং হচ্ছে এটা আমি জানি না। আজকে আমাদের সাথে আছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর মুনমুন জাহান। টুগেদার উই উইল এক্সপ্লোর হাউ আওয়ার চাইল্ডহুড এক্সপেরিয়েন্সেস shape our adult relationships and most importantly how to deal with it. Cheating, divorce, toxic relationship এগুলো শুরু হয় কোত্থেকে? চাইল্ডহুড ট্রমা অথবা বাবা মার সাথে ব্রোকেন রিলেশনশিপস থেকে স্টার্ট হয় আমাদের অ্যাডাল্টহুডের রিলেশনশিপ ইস্যুস। আজকে আমি এবং সাইকিয়াট্রিস্ট ডক্টর মুনমুন জাহান এক্সপ্লোর করব কেন এই সমস্যাগুলো হয় এবং হাউ টু ফেস ইট অর হাউ টু হ্যান্ডেল ইট। সো অসম্ভব তীক্ষ্ণ বুদ্ধির মানুষরাও, খুবই অবজারভেন্ট মানুষরাও তার পার্টনার দ্বারা ম্যানিপুলেটেড হয়ে যায়। আমার ইমোশনকে তারা কোনো ভ্যালিডিটি দেয়নি, কোনো সেফ স্পেস দেয় নাই, এবং আমি কখনো আমার ইমোশন এক্সপ্রেস করতে পারিনি তাদের কাছে। এবং আপনি যখন ওকে বাচ্চা বলে সম্বোধন করে কথা বলতে যাবেন, সে বলবে যে আই এম নট এ কিড এনিমোর। ছেলেদের মেন্টাল মডেলটাই আসলে এরকম থাকে যে আমরা ইমোশন এক্সপ্রেস করে অভ্যস্ত না। সো আমার বাবাও ইমোশন এক্সপ্রেস করেনি, আমি ছেলে আমিও এক্সপ্রেস করিনি। সো আমাদের কনফ্লিক্টিং ম্যানার থাকবেই। বাবা শাসন করেছে আমাকে, জীবনেও বলছেনি। ছেলেরাও কিন্তু প্রচুর অ্যাবিউজের শিকার হয় এবং ছেলেরা এটা স্বীকার করে না। একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার কন্টেন্টস আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার মেইন এইম হচ্ছে সবসময় আপনাদেরকে ভ্যালু অ্যাডেড ইনফরমেটিভ কন্টেন্টস প্রেজেন্ট করা। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি ইন্সপিরেশন পাবো আপনাদেরকে আরও বেটার কন্টেন্টস প্রেজেন্ট করার জন্য। সো লেটস বিগিন, এনজয় দ্য শো। চিটিং, ডিভোর্স, টক্সিক রিলেশনশিপ এগুলো এখন কমন ফেনোমেনন, কিন্তু প্রশ্ন হলো এগুলো স্টার্ট হয় কোত্থেকে? ছোটবেলার আনরিজলভ ট্রমা, বাবা মার সাথে ব্রোকেন রিলেশনশিপ, নাকি এটা একটা সোশ্যাল ক্রাইসিস? আমাদের সাথে আজকে আছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর মুনমুন জাহান। আমরা কথা বলবো বিস্তারিত এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপু আমাকে ইনভাইট করার জন্য। আমিও আপনাকে পেয়ে অনেক খুশি। সো আমরা ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। তো আমি তো প্রথমে স্টার্টই করলাম যে টক্সিক রিলেশনশিপ বা এই যে ট্রমা বন্ডিং, বাবা মার সাথে ছোটবেলার যে রিলেশনশিপ, সেটার উপরে কি বেস করে আমরা বলতে পারি যে একটা মানুষ বড় হয়ে সেই ট্রেডসগুলোই দেখাবে বা সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার দেখাবে? প্যারেন্টিং বলেন আপু, বা আমরা যদি বলি যে চাইল্ডহুড ট্রমা বা বাবা মার সাথে যে রিলেশনশিপ, সব কিছু তো আপু ওই প্যারেন্টিংয়ের ওই জায়গাটা থেকেই তৈরি। এবং এটা সত্যি কথা যে একটা বাচ্চার যদি চাইল্ডহুড ট্রমা থাকে, অ্যাটাচমেন্ট ইনসিকিউরিটি যদি ডেভেলপ করে যায়, বা যদি তার কোনো চাইল্ডহুড থেকে আনরিজলভড কোনো মেন্টাল ডিসঅর্ডার থাকে, বড় হয়ে অবশ্যই এটা তার ব্যক্তিত্বের গড়নে একটা ক্রাইসিস ক্রিয়েট করবে। অথবা তার মেন্টাল হেলথ যে ডিসঅর্ডারটা আনরিজলভ থাকে, ওটা বড় হয়ে আস্তে আস্তে করে তার রিলেশনশিপে অবশ্যই একটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা, তাহলে ছোটবেলায় যে বাবা মারা ধরেন ইমোশনাল মানে নেগলেক্ট থাকে, তারপরে আজকালকার বাবা মারা তো অনেক ব্যস্ত। সো বাচ্চাদেরকে ইউজুয়ালি আমরা কিন্তু বাচ্চারা সামনে আসলেও আমরা মোবাইলে থাকতেছি বা ওদেরকে সেই রকম যে ইমোশনাল সাপোর্টটা সেটা দিচ্ছি না। সেইটা কি ডিসাইড করবে যে ও বড় হয়ে সেও একজন ইমোশনাল মানে নেগলেক্টিং একটা পারসন হবে? আপু যদি আমরা এভাবে দেখি যে বাবা মা যদি খুব আনসার্টেইন থাকে বাচ্চার জন্য, যে আমার বাবা কি এই মুহূর্তে আমাকে আদর করবেন না বকা দিবেন, মা আমাকে কিভাবে আসলে আদর করবেন নাকি আমাকে এড়িয়ে যাবেন, মা কি এই মুহূর্তে আমাকে ক্রিটিসিজম দিবেন নাকি বকা দিবেন, এরকম যদি আনসার্টেনিটি আমরা বাচ্চাদের ভিতরে দেখি, বা যদি সবসময় কন্টিনিউয়াস খুব হার্শ একটা এনভায়রনমেন্ট বাচ্চাদেরকে দেওয়া হয়, অথবা কন্টিনিউয়াস যদি বুলি করা হয়, কম্প্যারিজন বা এরকম বিভিন্ন রকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলা হয়, ডেফিনেটলি এটার যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট, এখান থেকে ইনসিকিউর অ্যাটাচমেন্ট তৈরি হয়। এবং ইনসিকিউর অ্যাটাচমেন্ট থেকে আস্তে আস্তে করে বাচ্চাটা বড় হবে, ওখান থেকে তার পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, অথবা সেই ইনসিকিউর অ্যাটাচমেন্টটা নিয়ে বড় হবে। এবং ক্লোজ যে কোনো রিলেশনশিপ, সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা পার্টনারশিপ হতে পারে, অথবা অফিসের কালিগদের সাথেও, সে ঠিক ওই তার কোর কিছু রিলেশনশিপে বিহেভিয়ারগুলো রিফ্লেক্ট করবে। এবং এখন যেটা দেখেন, আমি দুটো জিনিস বলেছি, পার্সোনালিটি ডিসঅর্ডার আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট ইস্যু, যেটা যে চাইল্ডহুড ট্রমা বা নেগলেক্ট থেকে আস্তে আস্তে ডেভেলপ করলো। এই দুটো আমরা অনেক সময় মিলিয়ে ফেলি। এবং যেটা আপনি প্রশ্ন করলেন যে বাবা মা যদি আচরণগুলো করে, বড় হয়েও কি মানুষটা এটা শো করবে, এটা অবশ্যই আপু না চাইতেও শো করবে।
ওকে, তো ঠিক আছে, ফ্রেন্ডশিপ হোক, কলিগ হোক, ওদের সাথে আমরা বেশিক্ষণ কিন্তু সময় কাটাই না। বাট আমাদের যে লাভ রিলেশন, সে বা আমাদের সন্তানরা, আমাদের বাবা-মা, ওদের সাথে তো আমরা বেশিরভাগ সময়টা কাটাই। সো লাভ রিলেশনেও কি এটা ইমপ্যাক্ট ফেলবে যে আমার লাভারের সাথে আমি কেমন হবো বা আমার পার্টনারের সাথে আমি কেমন হব? হ্যাঁ আপু, এটা মোস্টলি ইম্প্যাক্ট ফেলবেই, কারণ হুম। বাবা মা তো হচ্ছে আমার সেই সেফ স্পেস, যাকে হুম। আমি ছোটবেলায় আঁকড়ে ধরার চেষ্টা করেছি, এবং হুম। যখন আমি আসলে আমার বাবা মার কাছ থেকে নেগলেক্ট হয়েছি, আমার ইমোশনকে তারা কোনো ভ্যালিডিটি দেয়নি, কোনো সেফ স্পেস দেয় নাই, এবং আমি কখনো আমার ইমোশন এক্সপ্রেস করতে পারিনি তাদের কাছে, আমার কাছে কিন্তু একটা ভয় থাকবে হুম। যে আপনি আমার পার্টনার, আপনি কি আমাকে অ্যাকসেপ্ট করবেন, আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন, আবার আমি যদি আপনাকে আমার ভেতরে আসতে দেই, আপনি কি আমাকে কোনো কারণে ক্রিটিসিজম দিবেন, অথবা আমি এই জন্যই আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকবো, আপনি তো চলেই যাবেন, অথবা যেটা বলতে চাইছিলাম যে আমি আপনাকে অসম্ভব শক্ত করে ধরে রাখার চেষ্টা করব, যেন আপনি কোনো দিন আমাকে ছেড়ে চলে যেতে না পারেন। ইভেন আমি যদি এটা ফিলও করি আপনি আমাকে ভালোবাসেন না, আমি তারপরও আপনাকে যেতে দিতে চাইবো না। তো এটা এক ধরনের টক্সিক অ্যাটাচমেন্ট বলতে পারি কি? এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি আপু। Okay. এবং এখান থেকেই তো ধীরে ধীরে যে আমরা বলি যে ট্রমা বন্ডিং তৈরি হয়ে যাওয়া, বা আমরা যদি বলি যে একটা মানুষ তোমাকে ভালোবাসে না, তুমি কেন ওকে ধরে রাখতে চাচ্ছ, একটা হুম। টক্সিক অ্যাটাচমেন্ট হুম। তৈরি করছো। আমি কিন্তু নিজেও বুঝি না যে আমি আচরণগুলো করছি, কারণ আমি তো ভাবছি এটা ভালোবাসা। হুম। ইমোশন এভাবেই ম্যানেজ করতে হয়, কারণ ছোটবেলায় তো আমার বাবা মাকে আমি এই কাজগুলো করেছি দেখে তখন তারা আমাকে অ্যাটেনশন দিয়েছে। আমি যখন Right. মোবাইলটা তারা দেখছে, আমার কথা শুনিনি, আমি চিৎকার করেছি, আমি পা দাপিয়েছি, তখন তাকিয়েছে। যখন আমাকে যখন দেখেছি আব্বা আম্মা প্রচণ্ড ঝগড়া করছে, হইচই করছে বাসার ভিতরে, আমি যখন জোরে চিৎকার দিয়ে ফেললাম, রাগারাগি করলাম, একটা ধাম করে কিছু ভেঙে ফেললাম, তখন বাবা মা দৌড়ে এসে ওনারা শান্ত হয়ে গেল, ওনাদের কিন্তু তখন আর কোনো সমস্যা নেই, আমি সেন্টার অফ অ্যাটেনশন। Right. আমার তো ছোটবেলা থেকে এটা নিড ছিল, এটা তো তোমার আমাকে নর্মাল ভাবে দেওয়ার কথা ছিল ভালোবাসাটা, হুম, হুম, তুমি হুম। দাওনি। এবং আমি তাহলে কি শিখলাম? আমি শিখলাম যে কোনো কিছু আদায় করতে হলে আমাকে রাগ করতে হবে। আমি শিখলাম কি, কাউকে যখন আমি ভালোবাসবো তখন আমি তাকে বকা দিতে পারি। আমি যখন কাউকে ভালোবেসে আমার কাছে রাখতে চাইবো বা কোনো রকমভাবে কোনো ইমোশন আমি তাকে শো করবো, আমি চিৎকার করে শো করবো। হুম। সো যখন আমি আপনাকে আমার পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করলাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, এখন তাহলে আমি আপনার সাথে কিভাবে ডিল করব? আপনি কোনো ডিসএগ্রিমেন্টে আসবেন, আমি তো চিৎকার দিয়ে উঠবো। আপনি Right. আমার সাথে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, আমার হয়তো একটু মেজাজ খারাপ হয়ে গেল, আমি দেখছি আপনি আপনার নিজের যত্ন করছেন না, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আপনি হুম। কেন রাতে ওষুধটা খেলেন না, আপনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে, কিন্তু আমি কিন্তু আপনাকে বকা দিয়েই কথাটা বলবো। আপনি হয়তো অফিসে কোনো একটা কাজে ব্যস্ত, আপনি একটা মিটিংয়ে আছেন, হয়তো আমাদের একটা ডেট প্ল্যান ছিল, আপনি অ্যাটেন্ড করতে পারছেন না, আমি জানি এটা ভ্যালিড, আমি জানি যে আপনি আমার জন্যই, আমার ফিউচার সিকিউর করার জন্য, আমার সাথে একটা ভালো সময় কাটানোর জন্য আপনি পরিশ্রম করছেন, কিন্তু আমি কিন্তু আপনার সাথে চিৎকার দিয়েই কথা বলবো। Right. এবং এই যে কানেকশনগুলো, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না, এবং অনেক সময় আমরা কমপ্লিটলি এটাকে জাস্ট ডিসকার্ড করে দিতে চাই, যে না আমার ছোটবেলায় কোনো প্রবলেম হয়নি। এবং কমনলি আপু, পেশেন্টগুলো ডিল করার সময় অনেকে কিন্তু ছোটবেলার কথায় যেতেই চায় না। হুম। প্রথমেই বলে বর্তমানে এই সমস্যা, Right. এবং যখন আমি বলি যে ছোটবেলাটা একটু বলেন, কেন ছোটবেলা, কেন এটা তো এখন না, আমার ছোটবেলাই লাগবে। সেই যে ছোটবেলার যে জিনিসগুলো সে হ্যান্ডেল করেছে বা হুম। সিচুয়েশন সে দেখেছে, সেটাকেই আসলে এখন সে প্রবলেম ক্রিয়েট করতেছে বা Exactly. প্রবলেম ফেসও করতেছে। হুম। সো আচ্ছা, এখন আপনি তো কয়েকটা আসলে এক্সাম্পল দিয়েই দিয়েছেন। তারপরও আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে চাইল্ডহুড ট্রমার এক্সাম্পলস আপনি রিয়েল লাইফে, আপনি তো অনেক পেশেন্ট দেখেন, রিয়েল লাইফে চাইল্ডহুড ট্রমার পেশেন্টদের কি কি সাইন্স থাকে? ওরা অ্যাকচুয়ালি ওদের বিহেভিয়ারটা কিরকম হয়? চাইল্ডহুড ট্রমা তো আপু, ট্রমা জিনিসটা যখনই আমি বলি, এটা না আসলে ইটসেলফ ট্রমাটাইজিং। মানে ট্রমা না একটা মানুষের জেনেটিক ম্যাপিং চেঞ্জ করে দেয়, আপনার ব্রেনের এমআরআই আপু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার যদি লাইফে কোনো ট্রমা থাকে, বা আমার হাজবেন্ডের যদি কোনো ট্রমা থাকে, যখন আমার সন্তান জন্ম নেবে, ওর কিন্তু জেনেটিক ম্যাপিং ডিফারেন্ট থাকবে, এবং সে ওই ট্রমাটা নিয়ে আসবে, এবং ও জানবেও না ও কেন ওর এত স্ট্রেসড আউট হয়ে যায়, ও কেন কিছুতে সেন্সিটিভ হয়ে যায়। সো ট্রমাটা আসলে এতটা সিভিয়ার লেভেলের একটা জিনিস। এবং এখান থেকে রিসেন্টলি একটা কথাও খুব হয়েছে, এবং আমার পেশেন্টরা প্রায় জিজ্ঞেস করে, ট্রমা থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে? হ্যাঁ, এটা হতে পারে, কারণ আমি যখন কন্টিনিউয়াসলি স্ট্রেসড, আমার জেনেটিক ম্যাপিং চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওভারঅল আমার মেকানিজম চেঞ্জ হয়ে গেলে ডেফিনেটলি ওখানে আমার ক্যান্সার সেলও ডেভেলপ করে যেতে পারে। এখানে আরও কিছু থিওরি আছে, আমি অত থিওরিতে যাচ্ছি না, আমি জাস্ট এটা ডেপথ বুঝাতে চাচ্ছি যে আসলে ট্রমাটা কি পরিমাণ সিভিয়ার একটা জিনিস, এবং এটার কি অ্যাকচুয়ালি কোনো সিমটম থাকে? অনেক সময়
সময় দেখবেন আপু যে অনেকে আপনার কোনো সিমটম শো করবে না এবং ওরা সবকিছুতে খুবই গুড গার্ল, গুড বয় নরমাল। এবং খুব চুপচাপ, বাট ভিতরে যে জিনিসটা ওদের থাকে ওরা কখনো এটা এক্সপ্রেস করে না, কিন্তু বাবা মা কিন্তু অলওয়েজ বলে, এবং এই পেশেন্টটা আমি দেখেছি, এই জন্য এই সাইডটা দিয়ে শুরু করলাম যে আমার বাচ্চা অস্বাভাবিক ভালো বাচ্চা এবং যা বলি তাই শোনে, কিন্তু হঠাৎ করে এখন কোলাপস করেছে, এখন ও আর নিতে পারছে না। সো তখন যখন আমি আসলে জিজ্ঞেস করি আসলেই আপনি ভালো সন্তান হওয়ার জন্য কি কি করেছেন বা আসলে কি আপনি গুড গার্ল গুড বয়, তখন আস্তে আস্তে যে জিনিসগুলো থাকে যে আমি যখন আসলে কোনো কিছুতে দ্বিমত পোষণ করতে চেয়েছি, আমি যখন কোনো কিছু বলতে চেয়েছি, আমার বাবা মা রেগে গিয়েছেন, আমার বাবা মার নিজের লাইফে এত প্রবলেম যেখান থেকে আমি ট্রমাটাইজড হয়েছি, বা আমার ফ্যামিলির খুব কাছের মানুষের দ্বারা আমি সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছি। সো আমি এই কষ্টগুলো বলে আমি আমার বাবা মাকে আসলে ওভারবার্ডেন করতে চাইনি। সো আমি জিনিসটা কি করলাম, আমি একটা গুড বয় বা গুড গার্ল সিনড্রোমের ভিতরে ঢুকে গেলাম। দেখেন এটাও কিন্তু আসলে একটা ট্রমার সাইন, যেটা আমরা বুঝতে পারি না। আমরা কি করি যে আচ্ছা আমার বাচ্চাটা খুবই ভালো কিন্তু হঠাৎ করে পড়ে গেল, এবং এটাকে আসলে নর্মাল হওয়া উচিত যে একটা মানুষকে আমি যাই বলি ও সব কিছু মেনে নেয়। ওর কি নিজের একটা মতামত থাকবে না? তাহলে আমি আমার সন্তানকে কিভাবে বড় করছি? ওর নিজে কেন কোনো কিছু আমাকে বলে না? সো এই জিনিসটা আমাদের বাবা মাদের উচিত একটু তলিয়ে দেখা যে আমি আমার বাচ্চাকে সবসময়, আমার বাচ্চা কেন আমার গুড বুকে আছে, কেন কখনো ওর কোনো মতামত দ্বিমত আমার কাছে বলে না। কাজে ট্রমা বলতে যে আমরা সবসময় বুঝবো একটা মানুষের অসম্ভব অ্যাঙ্গার ইস্যু, একটা মানুষের প্যানিক অ্যাটাক হবে, একটা মানুষ ঘুমোতে পারবে না, একটা মানুষ সবসময় ঘুমের ভেতরে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে উঠবে, কন্টিনিউয়াস তার ফ্ল্যাশব্যাক আসতে থাকবে, বা একটা মানুষের হয়তো দেখা যাবে সে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে বা খাচ্ছে না বা অতিরিক্ত খাচ্ছে, অথবা তার কোপিং মেকানিজমে সে হয়তো ড্রাগ অ্যাবিউজ করে ফেলছে, বা আমরা যেটা বলি নিজেকে সেলফ হার্মের দিকে নিয়ে যাচ্ছে, বা কখনো সুইসাইডাল থট চলে আসার কারণে সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়ে বসছেন, অথবা অসম্ভব রকম ব্যক্তিত্বের গড়নের পরিবর্তন হয়ে পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা আমরা বলি ওখান থেকে হয়তো বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, অথবা হিস্টেরিনিক বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা আদার্স পার্সোনালিটি ডিসঅর্ডার, বা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম অ্যাটাচমেন্ট ইস্যু, ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট, বা দেখা যায় অনেক সময় মিক্সড অ্যাভয়েডেন্ট থাকে বা ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট থাকে। এগুলো যে হবে এমন না, আপনার বাবু অনেক সময় আপনার গুড বুকসে থাকবে। আর আসলে গল্পের ছলে আমি অলরেডি বলে ফেলেছি বাকি কোন সিমটমগুলো আসলে চলে আসে। সো এই সিমটমগুলো আমরা যদি দেখি তখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমার একটু আমার বাচ্চার সাথে, ও টিনেজ হোক বা ও টিনেজ ক্রস করেও অ্যাডাল্ট বাচ্চা হয়ে যাক আমার, বা ও যদি ছোটই থাকে, আমি একটু আলাদা করে সময় দিই। এবং আমি বাবা মাদেরকে এটা খুব রিকোয়েস্ট করি যে আপনি যদি কোনো কারণে হয়তো ওর চাইল্ডহুডে আপনি বুঝতে পারেননি যে ওর জন্য এটা ট্রমা হচ্ছে, বাট আপনি ওর মাঝপথে বুঝতে পারলেন টিনেজ পিরিয়ডে বা ও বড় হয়ে যাওয়ার পরে, আপনার বাচ্চা আপনার কাছ থেকে কোনো পারফেক্ট প্যারেন্ট আশা করে না। ও জাস্ট সিম্পলি আশা করে আপনি ওকে একটু বলেন যে আমি সরি, আমি বুঝতে পারিনি যে তুমি অনেক কষ্ট পাইছো, বা তুমি কি আমাকে একটু বলবো আমার ভুল হয়ে গেছে, আমি এখন চাই আমি তোমার সাথে একসাথে গ্রো করতে। অ্যাজ এ প্যারেন্ট আমিও মানুষ, আমারও ভুল ছিল, চলো একসাথে গ্রো করি। বিলিভ মি, একটা বাচ্চা এর চেয়ে বেশি কিছু শুনতে চায় না। অ্যাংজাইটি ডিপ্রেশনের রুটটা কি আপনি তাহলে বলবেন যে সেই ছোটবেলা থেকেই হয়? আপু এংজাইটি ডিপ্রেশনের কথাটা যদি বলতে চাই, সেটা যখন আমরা ক্লিনিক্যাল আসলে ডিসঅর্ডারে চলে যাচ্ছি, মেন্টাল হেলথ, এটার আসলে বিভিন্ন কারণ থাকে, অনেক সময় বংশগত কারণ থাকে, এবং এটা হতে পারে আপু আপনার বা আপনার হাজব্যান্ডের হয়তো নেই, কিন্তু আপনার হয়তো আপনার বাবা মার ছিল। সো আপনার বাচ্চার আসতে পারে, নানা নানি বা দাদা দাদির পরিবারে, বা ওর হয়তো চাচা বা খালাদের কারো আছে, তখন ওর আসতে পারে। সো জেনেটিক একটা জেনেটিক একটা ইনফ্লুয়েন্স, বংশগত। আরেকটা হতে পারে আপু, হ্যাঁ ডেফিনেটলি চাইল্ডহুড এনভায়রনমেন্ট থেকে এটা তো আসতেই পারে, ডিপ্রেশন, এংজাইটি বলেন বা ওসিডি বলেন, এই জিনিসগুলো আসতে পারে, বা পার্সোনালিটি ডিসঅর্ডার যেগুলো আমরা বললাম, বা ট্রমা। আবার আমি যদি বলি যে ওর এই যে সোশ্যাল লার্নিং সারাউন্ডিংস থেকে, হয়তো বাবা মার বংশগত কোনো সমস্যা নেই, বা আমার রিলেশনশিপ খুবই ভালো, বাট ও হঠাৎ করে আবিষ্কার করলো ওর বাসায় হয়তো একজন ওকে সাপোর্টিং স্টাফ কেউ হয়তো দেখে রাখতো, বা ওরই হয়তো ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ একজন ছিল যে একটা বিহেভ করতো, হয়তো একটু বেশি পরিষ্কার ছিল, বা খুবই এংজাইটি প্রোন ছিল, বা একটু ডিপ্রেস ছিল।
তখন আপনি দেখবেন যে সোশ্যাল সারাউন্ডিং থেকেও শেখার মাধ্যমে তার ভিতরে চলে আসতে পারে। অথবা অনেক সময় দেখা যায় আমাদের ছোটবেলাতে যদি কোনো ইনফেকশাস কোনো ডিসঅর্ডার হয় আমাদের ব্রেইনে তখন অনেক কিছুতে চেঞ্জে এরকম কিছু এংজাইটি বলেন, ওসিডি বলেন বা আদার্স যে ডিপ্রেশন এরকম কিছু ডিসঅর্ডার আসতে পারে। অথবা আমাদের যদি কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে বা আদার্স কোনো ডিসঅর্ডার থাকে, হতে পারে থাইরয়েডের কোনো ইস্যু থাকতে পারে বা এরকম আদার্স হরমোনাল কিছু ইস্যু থেকেও আমাদের ডিপ্রেশন লাইক সিমটম বা এংজাইটি বা আদার্স যে প্রবলেমগুলো মেন্টাল ডিসঅর্ডার ওগুলো আসতে পারে আপু, এটা বিভিন্ন কারণে। ছেলেদের ডিপ্রেশন বেশি হয় না মেয়েদের? এটা যদি আমি বলি আপু, ইন্টারেস্টিংলি শোনা মানে জিনিসটাকে আপু আগে বলা হতো যে মেয়েরা বেশি ডিপ্রেশনে চলে যায়, ছেলেরা বেশি আত্মহত্যা করে, কিন্তু এখন আসলে পার্সেন্টেজ বা স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি সমান সমানই, কিন্তু ছেলেরা এটা এক্সপ্রেস করতে চায় না। ছেলেরা, আমি অলওয়েজ জিনিসটা যেটা বলি যে একটা ছেলে আসলে তখনই হেল্প সিক করে যখন তার ব্যাটারিতে চার্জ থাকে 1%, এবং মেয়েরা আমরা যেহেতু একটু কথা বলতে পছন্দ করি, আমরা হয়তো মানে সাফারিংসে যাচ্ছি আর কথা বলা শুরু করছি, এর জন্য আমাদেরটা খুব বেশি প্রকট আকারে চলে আসে। আমাদের কোপিং মেকানিজম বেশি বেটার এটা? না, আমাদের কোপিং মেকানিজম এদের বেটার না, বাট আমাদের হেল্প সিকিং মেন্টালিটিটা বেশি। আমরা হেল্প সিক করি, আমরা বলি আমরা ভালো নেই, ভালো নেই। একটা মেয়ে একটা মেয়ের সাথে কথা বলে ওপেনলি অনেক কিছু ডিসকাস করে, যেটা একটা ছেলে ছেলের সাথে করতে পারে না। এক্স্যাক্টলি, এবং ওদের কাছে মনে হয় এটা কি বলার। ইভেন এরকমও দেখা যায় যে চোখের সামনে সংসার ভেঙে যাচ্ছে, হাজবেন্ড একেবারে মানে ধরাশায়ী, বুঝাই যাচ্ছে সে প্রচন্ডভাবে সাফার করতেছে, এরপরে বলবে না আমার লাইফে কোনো সমস্যা নেই, আমরা এখানে কেন আসছি, ও নিয়ে আসছে আমাকে। অ্যাকনলেজই করতে চায় না এক্স্যাক্টলি আপু, কিন্তু তার বিহেভিয়ারে কিন্তু তার ওয়াইফ যে তার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড, সে কিন্তু সব বুঝতে পারতেছে, এবং হ্যাঁ সব চেঞ্জেস, আগে কিরকম ছিল এখন সে কিরকম, এই ডিফারেন্সটা দেখলেই তো বোঝা যায় যে দ্যাট পারসন হ্যাজ চেঞ্জড। আচ্ছা, সো অনেকেই বলে যে আমার তো মন খারাপ থাকছে, আজকাল তো ইন্টারনেটে আপনার ডিপ্রেশন সাইনস সিমটমস অফ ডিপ্রেশন দিলেই অনেক সাইনস এন্ড সিমটমস চলে আসে। সো অনেকেই বলে আমার মন খারাপ, আমি তো ডিপ্রেশনে যাচ্ছি। বাট আসলে ক্লিনিক্যাল ডিপ্রেশন অ্যান্ড জাস্ট মন খারাপের মধ্যে ডিফারেন্সটা কি? আমি যদি খুব সহজ করে বলি, ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং মন খারাপের ভিতরে আপনি একটা কোর পার্থক্য দেখবেন, একটাই আমি বলতে চাই, তারপর অন্যগুলো হয়তো বলছি, যেটা হচ্ছে আপনার কোনো কারণ ছাড়া মন খারাপ এবং লাগাতার মন খারাপ, আপনি কিছুতেই ভালোই লাগে না। আরেকটা হচ্ছে আপনার একটা কারণে মন খারাপ, যে আমি পরীক্ষায় ফেল করেছি বা কোনো কারণে আমার সাথে কেউ বিট্রে করেছে, একটা কারণ আছে আর একটা কারণ নেই। জাস্ট আপনি সিম্পলি এই পার্থক্যটা করার চেষ্টা করেন। যখন আপনি দেখবেন যে আপনার মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহের উপরে কোনো কারণ ছাড়া অসম্ভব মন খারাপ এবং আপনার কিছু ভালো লাগছে না, দেন অবশ্যই আপনি এটাকে ডিপ্রেশনের দিকে আস্তে আস্তে নিতে পারবেন। এবং একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আমরা তখন করতে বলি যে অবশ্যই আপনার কি ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে নাকি, প্লিজ একটা চেক করে নেন। আর যদি আপনি দেখেন যে না, আপনি খারাপ ভালো দুটো মিলিয়ে আছে এবং আনন্দটা অনুভব করতে পারেন, তাহলে এটা আপনার মন খারাপ ছিল, যেটা কিনা ওই কারণটা চলে গেল, আনন্দের অনুভূতি আপনি অনুভব করতে পারছেন। আমি যদি আমার আম্মুর কথা বলি, আমার বাবা মারা যাওয়ার পরে সে আগে এরকম ছিল না, সে এখন অনেক গুটিয়ে থাকে, শি ওয়ান্টস টু স্টে কোয়াইট, শি ডাজন্ট ফিল লাইক ডুইং এনিথিং, সে সবসময় বাসায় থাকার চেষ্টা করে। কিন্তু তার কি ডিপ্রেশন আছে কি না সেটা তো আমি বুঝতে পারতেছি না, বা সেও তো অ্যাকনলেজ করবে না। সেই ক্ষেত্রে আমার যে ওনাকে বলা উচিত যে তুমি চলো আমার সাথে, আমরা একটা সেশন নেই, সেই সেশন নেওয়ার জিনিসটার আন্ডারস্ট্যান্ডিংটাই তো নেই। আচ্ছা আপু, এখানে তাহলে আমি দুটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আপনি একেবারে অ্যাকিউট ডিপ্রেশন, একটা ক্রনিক ডিপ্রেশন। হ্যাঁ, কারণ বলছে যখন আপনি অ্যাকিউট ডিপ্রেশনে যাবেন, ওটা যেটা বললাম যে এই মানুষটা হয়তো আগে প্রাণবন্ত ছিল, কিন্তু আপনি দেখছেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ধীরে ধীরে সে স্লো ডাউন করে যাচ্ছে আপনার দৃষ্টিতে। এটা কিন্তু আমি তার ফিলিংস বলছি না। সো আপনার দৃষ্টিতে আপনি দেখছেন সে স্লো ডাউন করছে এবং কাইন্ড অফ আপনার মনে হচ্ছে কি ও অনেক অলস হয়ে গিয়েছে, ও সব কিছুতে অনেক বেশি এক্সকিউজ দিচ্ছে, ও সব কিছুতে অনেক বেশি রাগ দেখাচ্ছে, আপনার সাথে খিটখিটে আচরণ, বা আপনার কাছে মনে হচ্ছে ও অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, এত তর্ক করে কেন, বা ও আমাকে নেগলেক্ট করে, আমার ইমোশনকে ও এখন আর গুরুত্ব দেয় না, ও অনেক সেলফ সেন্টার্ড, ও খুব সেলফিশ হয়ে যাচ্ছে। বা আপনি ভাবছেন যে তুমি মানে এতটাই কেন ইনডিসিপ্লিন একটা লাইফে আছো, তুমি রাতে ঘুমাও না, সকালে দেরি করে ঘুম থেকে উঠছো, বা তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করো না, তুমি খুবই রেকলেস হয়ে গিয়েছো, তুমি অফিসে যাও না, বা তোমার যে দায়িত্ব ওটা পর্যন্ত তুমি পালন করো না, প্রোক্রাস্টিনেট করছো। আমি অ্যাজ অ্যান অবজারভার আমি এইভাবে তাকে কিন্তু এক্সপ্লেইন করব। সো তখন আপনি যদি মনে হয় যে এই মানুষটা তো আসলে, আমি তো একটু মিলিয়ে দেখি 2 সপ্তাহ আগে কি উনি এরকম ছিল না, উনি তো এরকম ছিল না, দেন আপনি তাকে আস্তে আস্তে করে নক করেন, তুমি কি ঠিক আছো?
তোমার সবকিছু কি ঠিক আছে? আরেকটা যেটা আপনি করতে পারেন, যদি সে টিনেজার লেভেলে থাকে অবশ্যই তার হাত বা যে জায়গাগুলো ঢেকে রাখা হয় ওটা একটু ইনডিরেক্টলি অবজার্ভ করেন, কারণ আজকালকার বাচ্চারা সেলফ হার্ম করে বসে, হাত কেটে ফেলে বা ব্যথা দেয় এরকম কিছু। বা আপনি চেক করেন সে কি কোনো কিছু জমাচ্ছে কিনা, সুইসাইডাল কোনো থটস আছে কিনা, এটা যদি সে আপনার সাথে শেয়ার করতে না চায়, না হলে আমরা সাধারণত বলি ডিরেক্ট জিজ্ঞেস করেন যে তুমি ঠিক আছো বা কি সমস্যা, তোমার কোনো সুইসাইডাল থট বা এগুলো কিছু আছে কিনা বা আসে কিনা, সুন্দর করে আস্তে আস্তে কথোপকথনের মাধ্যমে। যদি ও শেয়ার করতে না চায় কিন্তু আপনি বুঝতে পারছেন যে এক্সট্রিম কন্ডিশনে পৌঁছে যাচ্ছে, এই ক্ষেত্রে আমি যেটা বলি আপনার তাকে বলার দরকার নেই তোমার সমস্যা তোমাকে নিয়ে আমি একটা চেক আপ করাবো। আপনি জাস্ট বলেন যে যদি ফ্রেন্ড হয়, আমি একটু ডক্টরের কাছে যাব, আমার সাথে একটু যাবি, আমার একটু দরকার আছে, চল না। বা আম্মু একটু যাব, বা আপু একটু যাব, বা আন্টি যাবা একটু আমাকে, এভাবে করে আপনি নিয়ে আসেন। আর যদি আপনি ক্রনিক ডিপ্রেশনের ক্ষেত্রে চলে যান, সেই ক্ষেত্রে একজন মানুষ মন খারাপ অনুভব করবে না, এটাকে আমরা ডিসথাইমিয়া বলি। এই ক্ষেত্রে মানুষটা যেটা থাকবে, সে নর্মাল ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটি করতে থাকবে, কিন্তু দেখবেন যে সে খুব ফ্যাটিক ফিল করে এবং একটা আর পারছি না, একটা ক্লান্তি বোধ থাকবে, বা অত বেশি আপনার সাথে হুইচুই প্রাণবন্ত আচরণটা সে দিবে না। কিন্তু আপনি যদি বলেন তুমি কি ভালো আছো, মন খারাপ? না, আমার মন খারাপ তো নাই, আমি ঠিক আছি, এই উত্তরটা সে খুব দিবে। কিন্তু আস্তে আস্তে করে নিজেকে গুটিয়ে নিতে থাকবে সব জায়গা থেকে, এবং একটু একা থাকতে তার ভালো লাগবে, বা একটু দেখবেন যে মেজাজটা একটু চিড়চিড়া তার হয়ে যাবে। এবং অনেক সময় আপনি দেখবেন যে আগে মানুষটা হয়তো খুব তড়িৎ কর্মা ছিল, খুব প্রাণবন্ত, সব কিছু করে ফেলছে, এই মানুষটার ভিতরে ওই প্রাণ, ওই জীবন জিনিসটা অ্যাবসেন্স থাকবে। এবং ডেফিনেটলি ঘুমের সমস্যা থাকবে, যেটা সে বলতে চাইবে বা বলবে না। বিভিন্ন সময় দেখবেন যে আপার বডি পার্টে কিছু মাসল এক্সে শো করবে, হয়তো বলবে যে কোমর ধরে যাচ্ছে, বা মাথা ব্যথা করছে, বা পেটটা ধরে যাচ্ছে, এরকম কিছু ফিজিক্যাল সিমটম সে আস্তে আস্তে আনবে। পেটে হয়তো দেখা যাচ্ছে যে পেটে হজমের সমস্যা বলছে সে, অথবা অনেক সময় দেখা যায় অ্যাসিডিটির প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু ডিপ্রেশন থেকে হতে পারে। মানসিক কষ্টের শারীরিক একটা সমস্যা চলে আসে, তখন আপনাকে বুঝতে হবে যে না, আমার তাহলে একটু ওনাকে একটা অ্যাসেসমেন্টে নেওয়া উচিত। এগেইন, এটা আপনি যদি বয়স্ক মানুষ হয়, আপনি ওনাকে বলতে পারবেন না যে কাউন্সেলিং প্রয়োজন, তখন আমাকে পাগল নাকি আমি। সো এই ক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন যে আম্মা চলো, বা আন্টি চলেন, একটু গল্প করে আসি কারোর সাথে, আমি একটু দেখাবো, আপনি একটু বসলেন, পাশাপাশি দুজন মিলে একটু কথা বলে আসলাম যে কি হতে পারে না হতে পারে, বা আপনার তো পেটে এরকম সমস্যা হচ্ছে, চলেন আমরা একটু কথা বলে আসি কোথায় সমস্যা। সো আপনি ইনডিরেক্ট ওয়েতে তাকে অ্যাপ্রোচ করেন। না, সিনিয়রদের কিন্তু আমরা জানি যে আমরা সময় দেই না। মানে সিনিয়র হচ্ছে বাবা মা, ওই একটা পজিশনে, আর না হলে বাচ্চাদেরকে। আমরা মিডলে যারা আছি তারাই কিন্তু এই দুইটা রিলেশনকে একদমই নেগলেক্ট করে চলি। সো ওরা কিন্তু চায় যে আমাদের সাথে সময় কাটাতে, ভালো সময় কাটাতে। এরকমও তো হতে পারে যে আমরা ফ্যামিলির মানুষরাই হয়তো এটা অ্যাকনোলেজ করতে পেরে তারপরে আমরাই ধরেন উইথ কথাবার্তা হোক বা সময় দিয়ে হোক, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে না গিয়েও কি এটা শুধরানো যায় ডিপ্রেশনটাকে? এটা আপনি যদি দেখেন যে মাইল্ড টু মডারেট ফেজে আছে, তখন ডেফিনেটলি মেন্টাল হেলথ ফার্স্ট এইডের মতো আপনি একটা হিউম্যান কানেকশন, মানে আপনি লাভ এবং একটা সিকিউর এনভায়রনমেন্ট যদি অফার করেন, আপনি যদি আস্তে আস্তে করে ওনার ফুড হ্যাবিটটা হেলদি করেন, ওনাকে একটু এক্সারসাইজের দিকে আপনি যদি ইনভলভ করতে পারেন, একটা ডিসিপ্লিন লাইফস্টাইলে নিয়ে আসতে পারেন, আস্তে আস্তে উনি এটা ওভারকাম করে আসবে। আমি আবারও বলছি মাইল্ড টু মডারেট ফেজে। বাট আপনি যখন সিভিয়ার লেভেলে দেখবেন যেখানে সুইসাইডাল থট চলে আসছে, বা উনি কমপ্লিটলি মানে দেখা যাচ্ছে যে নন পেনিট্রেবল একটা কন্ডিশন, যে উনি আপনাকে ওনার ভেতরেই ঢুকতে দিচ্ছেন না, তখন আসলে আপনি হিউম্যান কানেকশন বা আদার্স যে সাপোর্ট ওটা অফার করে পারবেন না, তখন লাগবে হেল্পটা। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ভালো একটা অ্যান্সার জানা গেল। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললেন যে বাচ্চাদের সুইসাইডাল থটসগুলো, বাবা মা তো মনে করে যে হ্যাঁ আমি বাচ্চার সাথে অনেক সময় কাটাচ্ছি, আমি সারাদিনই আমার লাইফের, মা স্পেশালি মনে করে যে সব স্যাক্রিফাইস করে আমি কিন্তু আমার বাচ্চার সাথে আছি, তাহলে ওর মধ্যে কেন এই থটসগুলো আসবে? এটা তো মানে মারা বাবারা নিতেই পারে না যে ওর মধ্যে এই থটসগুলো আসার কারণটা কি? সো এটাকে আপনি আরেকটু এলাবোরেটলি বলতে পারেন যে বাচ্চাদের মধ্যে সুইসাইডাল থটসগুলো কোন এইজে বেশি থাকে, সেই এইজগুলোতে হয়তো বাবা-মারা আরেকটু বেশি সতর্ক হবে। এখন এটা যেটা হয় আমি যদি বলি, অনেক ক্ষেত্রে সুইসাইডাল থট আসার আগেও যেটা আমরা দেখি ডেলিবারেট সেলফ হার্ম, যেটা আমরা বলি যে সেলফ হার্মিং টেন্ডেন্সিটা, এটা হতে পারে নিজেকে কোনো কিছু একটা দিয়ে আঘাত করছে সে, অথবা সেলফ হার্মের জন্য না খেয়ে থাকতে পারে, অথবা
অথবা দেখা যাচ্ছে অতিরিক্ত খেয়ে আবার মুখে আঙুল ঢুকিয়ে বমি করার বুলিমিয়া চেষ্টা যেটা, হ্যাঁ। করছে, অথবা অনেক সময় দেখা যায় যে কন্টিনিউয়াস স্লিপ ডিপ্রাইভেশনের ভিতরে যাচ্ছে, অনেকে ড্রাগ অ্যাবিউজ করে ফেলে, এটা হয়তো লুকিয়ে করে বসে। সো এরকম কোন এইজের দিকে হয় এই এটা জিনিসটা? বেশিরভাগ কোন হ্যাঁ, এইজে এটা হয়? আমি বলছি, এটা সাধারণত আমরা আগে বলতাম যে হয়তো টিনেজে, বাট সরি টু সে এটা মোটামুটি এখন ৮-৯ বছর বয়স থেকেই শুরু হয়ে যায়। Wow! কারণ বর্তমানের বাচ্চারা অনেক মানে টেক স্যাভি এবং ওরা অনেক অ্যাডভান্সড। আমরা বাবা-মায়েরা ভাবি যে বাচ্চা মানে বাচ্চা, ও হুম, আমার বাচ্চা। বাট হুম। না, আপনি যখন ডিল করবেন অনেক ক্ষেত্রে দেখবেন যে ও অলরেডি অনেক ম্যাচিউর হয়ে গিয়েছে, এবং আপনি যখন ওকে বাচ্চা বলে সম্বোধন করে কথা বলতে যাবেন, সে বলবে যে আই এম নট আ কিড এনিমোর, আপনি আমার সাথে এভাবে অ্যাড্রেস করে কথা বলছেন কেন? এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায় কি ফ্যামিলি একটা স্ট্রাগল থাকে, সত্যি কথা, যে বাবা মার ভেতরে হয়তো একটা প্রবলেম আছে অথবা সময় কম দিচ্ছে, কিন্তু সব সময় যে শুধু ফ্যামিলি দায়ী এমন না, অনেক সময় ফ্রেন্ডশিপ চুজিংটাও কিন্তু দায়ী হয়ে যায়। স্কুল থেকে বুলিং এর শিকার হয় খুবই বাজেভাবে, এবং আবার দেখা যায় যে ফ্রেন্ডের ফ্যামিলিতে সমস্যা, ফ্রেন্ডের ফ্যামিলিতে আমার কিরকম? সমস্যা রাইট। কিন্তু নাই। হুম, সো ফ্রেন্ডের ফ্যামিলিতে সমস্যা, ফ্রেন্ড এটা কন্টিনিউয়াস শেয়ার করছে। আমি কি করছি, আমি হয়তো খুব এমপ্যাথেটিক একটা বাচ্চা, আমার বাবা মা হয়তো আমাকে ওই এমপ্যাথিটা শিখিয়েছে অলরেডি, এবং আমার নিজেরও ওইটা হয়তো একটা স্ট্রেংথ, আমি স্পঞ্জের মতো অ্যাবজর্ব করছি, এবং আমি বুঝতেও পারি নাই কখন আসলে আমার লাইফে কোনো প্রবলেম না থাকলেও ফ্রেন্ডের প্রবলেমটাকে আমি নিজের প্রবলেম হিসেবে নিয়ে এসেছি, এবং রাইট। ওখান থেকে আমি সাফার করছি। সো টিনেজ পিরিয়ড অবশ্যই ওরা ভালনারেবল থাকে, বাট অবশ্যই আমরা ৮-৯ বছর থেকেই জিনিসটা আস্তে আস্তে অ্যাড্রেস করা স্টার্ট করব, এবং সবসময় নিজের ফ্যামিলি না, আমার বাচ্চা কার সাথে সাথে মিশছে মিশছে এটা ওটাও খেয়াল ইম্পর্টেন্ট। করব। আমি একটা জিনিস আমার এক্সপেরিয়েন্স থেকে দেখছি যে আমার বাচ্চারা ধরেন ওরা ১৩ বছর আছে, ১২ বছর আছে, একটা কম্বিনেশন অফ এজেস আছে আমার বাচ্চাদের মধ্যে। বাট ওদের যে ওরা কি দেখছে, আপনি যে বললেন টেক স্যাভি, ওরা কি দেখছে, ওরা ইন্টারনেটে কি কনজিউম করছে, বা মুভি দেখার টাইমেও আমরা কিন্তু অনেকেই বড়দের মুভি বাচ্চাদের সাথে দেখা শুরু করে দেই। এখানে মারামারি থাকতে পারে, মানে অনেক মানে গ্রুসাম জিনিসপত্র আমরা বাচ্চাদের সামনে দেখি। অ্যান্ড ওইটার কারণও কিন্তু হতে পারে যে বাচ্চারা ছোট থেকে অনেক ম্যাচিওর কন্টেন্ট দেখার কারণে দে বিকাম ম্যাচিওর, বিকজ দে নো আ লট অফ থিংস। আর মানে বাচ্চাদের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট এজ লিমিট আমরা কেউই ফলো করি না। সরি টু সে আমরা কেউই ফলো করি না। অ্যান্ড দেন আমার বাচ্চা, আমি ফলো করছি, কিন্তু পাশে আরেকজনের বাচ্চা যে তার বেস্ট ফ্রেন্ড, সে কিন্তু সব জেনেই বড় হচ্ছে। স্কুলে এসে সে সবই সে আমার বাচ্চাকে বলছে এক্স্যাক্টলি যে আমি এই মুভি দেখলাম, এই রোম্যান্স দেখলাম, এই মারামারি দেখলাম, এই কাটাকাটি দেখলাম। সো ম্যাচিওর্ড কন্টেন্টের দিক থেকে আমি বলবো যে বাচ্চা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাওয়া এটা আসলে গর্বের ব্যাপার না। আপু, এটা না আমি শুধু আজকাল মুভি বলবো না, আপনি যদি একটু খেয়াল করে দেখেন গেমসগুলো, গেমসগুলো আপনি জাস্ট দেখেন, আপনি গেমস সেফ, বাচ্চা গেমস খেলছে, বাট আপনি জাস্ট গেমসের ভিতরে ঢুকে দেখেন ওখানে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয় বা ওখানে যে জিনিসগুলো থাকে, ওটাও অনেক ক্ষেত্রে ম্যাচিওর থিম থাকে। এবং আপনি যে আপু ছোটদের কার্টুন দেখাবেন, যদি আপনি খেয়াল করে দেখেন অল্প অল্প করে, মানে ওখানেও আসলে প্রেম ভালোবাসা বা এই জিনিসগুলো, যদিও বলছে যে 8 লিমিট 7, না এজ লিমিট হচ্ছে 8, না ওটার ভেতরে ওটার ভিতরে অ্যাডাল্ট আছে কন্টেন্ট কোকোমেলন থাকে। নামে একটা হুম, কার্টুন আছে, যেটা নেটফ্লিক্সের ছোটদের হুম, হুম, চ্যানেলে আলাদা, আর বড়দের চ্যানেলে 18+। হুম, ওইটা 18+ হিসেবে কোকোমেলনই আছে। হুম, হুম, তার মানে কি ওইটার ভিতরে আমরা সব ম্যাচিওরড কন্টেন্ট দেখতে পারবো। মানে কার্টুনেও কিন্তু আমাদেরকে ইনডাইরেক্টলি অনেক কিছু exactly, শেখানো বা মাথার ভিতরে ঢুকানোর চেষ্টা করে। সো হুম, সেটা ওয়েস্টার্ন কালচারে করে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ মানে আমরা এটা কন্ট্রোলও করতে পারতেছি না, আবার এটা নিয়ে থাকতেও পারতেছি না। অ্যাডাল্টহুডের আপু ফার্স্ট প্রবলেমই হচ্ছে আজকাল কমিটমেন্ট ইস্যু। কেউ বিয়ে করতে চায় না, বিয়ে করব না, আমরা এভাবেই থাকতে পারতেছি, বিয়েতে যত ঝামেলা। তো এই কমিটমেন্ট ইস্যুটাও কি সেই ছোটবেলা থেকেই কোনো একটা প্রবলেমের জন্য হওয়া নাকি? আপু, কমিটমেন্ট ইস্যুর চেয়ে আমি এখানে বলবো কি যে আমরা আসলে কেউ দায়িত্ব নিতে বর্তমানে পছন্দ করি না। আমরা যে যত বেশি নিজেকে ছোট বাচ্চা হিসেবে দেখতে পছন্দ করি, কমন ডায়লগ কিন্তু থাকে, আমি নিজেই তো বাচ্চা, আমি কিভাবে বিয়ে করবো, হি 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 হি, খুব কমন একটাই। সো আমরা আসলে Okay. দায়িত্ব এড়াতে চাই। আর এখানে আসলে সবকিছু আমি সবসময় ছোটবেলা বলবো ঠিক এমন না। হ্যাঁ, ছোটবেলা তো আপু অবশ্যই দায়ী, আমাদের অ্যাটাচমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট দায়ী থাকে, বাট পাশাপাশি হচ্ছে সোশ্যাল লার্নিং,
এবং আমার সোশ্যাল লার্নিংয়ের পাশাপাশি আমার নিজের গ্রোথটা কেমন। কারণ দেখেন একটা বয়সের পরে আফটার 18 বা 20 বা আমি যদি যখন চাকরি করছি, যখন আসলে আমি বুঝতে পারছি যে আমি একটা কষ্টের ভিতর দিয়ে সাফার করছি একটা লম্বা সময় ধরে, আমারও তো কিছু রেসপন্সিবিলিটি থাকে নিজেকে হিল করার জন্য। আমি যদি সবসময় ছোটবেলাকে দোষ দিই, এটাও তো আসলে ঠিক না। এটাও ঠিক না। সো আমাদের আসলে কিছু জায়গায় রেসপন্সিবিলিটি নেওয়ার একটা ল্যাকিং, এবং হুম। এটাকে আমি যদি এক কথায় বলতে চাই, আমাদের মেইন প্রবলেমটা আমাদের মেন্টাল মডেলে। এবং এই মেন্টাল মডেলে প্রবলেমটা কেন? কারণ সোসাইটি আমাদেরকে আসলে কি কনজিউম করাচ্ছে, এবং এই জিনিসটা আসলে অনেক বড় ডিসকাশন আউট অফ দ্য ওকে। বক্স চলে যায় আসলে। ধরেন একটা ছেলে কমিটমেন্ট ইস্যুস আছে, তারপরে ওর পার্সোনালিটিতেও কিছু ইস্যুস আছে। সো এইটা এমন একটা কারণে হয়েছে যে ছেলেটা ছোটবেলায় দেখেছে যে বাবা মা দে ইজ টু ফাইট আ লট, অ্যান্ড বাবা মায়ের উপরে অনেক অত্যাচার করছে। সো ছেলেটা বড় হয়ে সে যতই তার গার্লফ্রেন্ড হোক, সে কখনোই সেই কমিটমেন্টেও যেতে চায় না, আর গার্লফ্রেন্ড থাকলে সে টক্সিক বিহেভিয়ারটা করে। সো এইটাকে আপনি কিভাবে বলবেন যে এই যে ছোটবেলায় যে বাবা মাকে যে সে দেখলো যে টক্সিক একটা রিলেশনশিপে, সে বড় হয়েও সেম জিনিসটাই রিপিট করছে, এটা কি ইউজুয়ালি হয়, বেশি হয় আপনার দেখায়, নাকি এটা আমি ভুল বলছি? এটা না আপু দুটা জায়গায় যায়। দুটা জায়গায় যায় বলতে সাধারণত দেখা যায় কিছু ক্ষেত্রে যখন একটা বাচ্চা দেখে যে তার মাকে খুব ব্রুটালি অ্যাবিউজ করা হচ্ছে, সে কাইন্ড অফ একটা শপথ নিয়ে ফেলে যে আমি মেয়েদের প্রতি অসম্ভব রেসপেক্টফুল থাকবো, নো ম্যাটার হোয়াট, আমি একটা মেয়েকে Wow. কোনো কষ্ট পেতে দিব না। এবং এখান থেকে যেটা হয়ে যায় যে মানুষটা নিজেকে আস্তে আস্তে করে খুব দায়িত্ব নিয়ে বড় করে, এবং তার যিনি লাইফ পার্টনার আসে, যদি আলহামদুলিল্লাহ উনি ভালো থাকেন, সো ওনারা সুন্দরভাবে জীবনটা পার করতে পারেন। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি ওনার লাইফ পার্টনার, ফিমেল পার্টনার যদি কোনো কারণে টক্সিক হন, উনি তখন আসলে ওনার মায়ের রোলটাতে চলে যান। উনি সাবমিসিভ থাকেন, সারা জীবন সাফার করে যান, এবং ওনার ওয়াইফ ওনার উপরে টর্চার করতে থাকে। এবং ছেলেরাও কিন্তু প্রচুর অ্যাবিউজের শিকার হয়, এবং ছেলেরা এটা স্বীকার করে না। এবং এইটা নিয়ে বর্তমানে কথা বলা হচ্ছে, এবং তারপরও ছেলেরা যেহেতু মেন্টাল হেলথ নিয়ে ভোকাল না, ওরা যে জিনিসটাকে ইগনোর করে যেতে চায়, বাট ছেলেরাও প্রচুর অ্যাবিউজের শিকার হয়। আরেকটা যেটা আপনি বললেন যে আপু, যে মানে হার্ট পিপল, আমি দেখেছি এভাবেই বড় হতে মহিলাদেরকে বা মেয়েদেরকে কষ্ট দিতে, কাজে আমিও এই কাজটাই করতে থাকবো। এটা আপু আরেকটা প্যাটার্ন, যে আমিও কষ্ট পেয়েছি তাই আমিও সবাইকে কষ্ট দিব, কষ্ট দিব। মেয়েদেরকে এভাবেই নিয়ন্ত্রণ করব। এর মাঝে আপু আরেকটা গ্রুপ আবার উঠে দাঁড়ায় এই দুইজন বাদেও, যারা বেসিকলি আপু যেটা মানে হেলদি একটা প্যাটার্নে যায়, যে না আমি দেখেছি আমার মা কষ্ট পেয়েছে, আমার বাবার এটাতে ভুল ছিল, সো আমি একটা জেনারেশনাল ট্রমাকে থামাবো, আমি দায়িত্ব নিব না, আমি আমার নিজেকে কষ্ট পেতে দিব না, আমি আমার পার্টনারকে কষ্ট দিব। সো এই থার্ড গ্রুপটা আপু খুবই কম, কিন্তু এই থার্ড গ্রুপটা যদি একটা সুন্দর নার্চারিং এনভায়রনমেন্ট পায়, খুব হেলদি ফ্রেন্ডশিপ পায়, বা লাইফে খুব ভালো একজন মেন্টর পায়, তখন এই থার্ড গ্রুপটা আসে। ওকে, আচ্ছা। তো উল্টাটাও তো হতে পারে যে একটা ছেলে, সে ছোটবেলা থেকে তার মা খুব গভর্নিং ছিল, তার মা যেটা বলবে সেভাবেই হবে, সবকিছু বাসার সব রুলস সবকিছু সেট বাই দ্য মাদার। তো তখন তার পার্টনার যখন টক্সিক হয়ে যায়, সে ছেলেটা কি করে? আর এইসব ক্ষেত্রে আপু সাধারণত ছেলেরা যদি এরকম থাকেন যে পার্টনার খুব টক্সিক, এখানেও আপু আসলে কিছু গ্রুপ ভাগ হয়ে যায়। ফার্স্ট অফ অল, ছেলেটা যিনি কিনা সারা জীবন মার তত্ত্বাবধানে ছিলেন, উনি আসলে পার্টনার টক্সিক হলে যেটা করবে, মার কাছেই যাবে। সো তখন আসলে যুদ্ধটা শুরু হয় বউ শাশুড়ির যুদ্ধ। Okay. তখন মানে হাজবেন্ড আসলে কোনো রোল প্লে করে না, তোমরা দুইজন মিটমাট করো, আমি আমি টিভি দেখবো, আমার যা খুশি তাই তোমরা করো, আমার কোনো সমস্যা নাই। কারণ সে নিজেকে জাস্ট পিং পং বল হিসেবে আত্মসমর্পণ করে, আমার কিছু করার নেই। আরেক ক্ষেত্রে যেটা চলে আসে, যে ওয়াইফ যদি খুব টক্সিক থাকে বা মাও যদি খুব টক্সিক থাকে, ওখান থেকে আপু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলেন, সেকেন্ড ম্যারেজ Right. বলেন, বা আপনি চিটিং বলেন, যা বলেন না কেন, সে তখন আদার্স একটা লাইফ বেছে নেয়, যে আমি আমার লাইফটা এভাবে করে এনজয় করব, তোমরা ঘরের ভিতরে যা খুশি করতে থাকো, আমি তাকাবো না। আরেক পক্ষ যেটা করে আপু, মাকে তো ফেলতে পারে না, তারা বেছে নেয় যে বউকেই ফেলে দেবো, মানে ডিভোর্স, চলে যাও, থাকবো না আর। সো এই ডিসিশনটা নেয়, এবং এই ছেলেগুলো লাইফ লং অ্যাকচুয়ালি দেখা যায় 2-3টা করে বিয়ে করছে, বাট স্টিল সেম সার্কেলে ঘুরতে থাকে। ওকে, আচ্ছা। তো চিটিং এর পার্টটা যেহেতু আসলো, আমি তাহলে চিটিং নিয়ে কথা বলি, যে চিটিং ইজ লাইক অ্যান এপিডেমিক না। চিটিং দুধ ভাত কোনো ব্যাপার না। তো চিটিং এর যে মানে মেইন কারণ এখন হয় যে পাসওয়ার্ড চাওয়া, একটু পর পর লোকেশন কোথায় আছে সেটা জানতে চাওয়া, এই যে টক্সিক অ্যাটাচমেন্টটা,
এটা থেকে মানুষ আসলে বের হবে কিভাবে, বা এই রিলেশনশিপে কি থাকা উচিত কিনা, যেখানে খুব সবসময় সন্দেহ? এই জিনিসটাকে আপু এটারও না আসলে কোনো স্পেসিফিক স্ট্রেট অ্যান্সার নেই। কারণ কি এটা এমন একটা সমস্যা আপু, একটা রেসিপি দিয়ে সবার লাইফকে আমরা ডিফাইন করতে পারবো না। আমাদেরকে আগে দেখতে হবে যে আমার যিনি লাইফ পার্টনার উনি আমাকে কেন সন্দেহ করছেন। আমার কি কোনো অতীত আছে যেটা আমি তাকে দেখিয়েছি যে আমি আসলেই মানে লয়াল না? যদি এরকম থাকে দেন অনেক সময় আমার আচরণের কারণে কিন্তু আপনি আমার সাথে ক্লিঙ্গি হয়ে গেলেন। সো এটা কিছু ক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি থাকবে যে আমি কন্টিনিউয়াসলি আমার লয়্যালটি আপনাকে দেখাতে থাকবো এবং আস্তে আস্তে আপনি আশ্বস্ত হবেন এবং কিছু থাকবে আপনার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে আমার পার্টনারকে বিশ্বাস করতে ওর পূর্ব আচরণের কারণে, বাট তারপরেও যেহেতু ও আর ওরকম কিছু করছে না, আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আমি ওর সাথে থাকবো, তাহলে আমি নিজের সাথে কাজ করে বেছে নিব। এবং আপু অনেক সময় দেখা যায় কি যে একজন হয়তো স্লিপ করে গিয়েছে, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা একটা চিটিং হয়ে গিয়েছে, সব সময় যে আরেকজন পার্টনার হাত ছেড়ে দিয়ে চলে যেতে চান এটা এমন না। হাজব্যান্ড ওয়াইফ দুইজনই হয়তো এভাবে বিশ্বাস করে যে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড যদি কোনোদিনও চিটিং করে আমি তো একেবারে লাথি মেরে চলে যাব বা আমি একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিব। কিন্তু খুব ইন্টারেস্টিং এই কেসগুলো যখন ডিল করি, হাজব্যান্ড বা ওয়াইফ এসে তখন হাউমাউ করে কাঁদতে থাকে এবং জাস্ট এই লাইনটাই উচ্চারণ করে যে আমি কখনো চিন্তা করিনি যে আমার পার্টনার আমার সাথে এরকম একটা চিটিং করবে, বাট স্টিল আমি ওকে চুজ করবো যে আমি ওর সাথে থাকতে চাই, বাট আমি ওর সাথে থাকতে চাই। সো আমরা আসলে বাহির থেকে দেখে অনেক বাজেভাবে মানুষদেরকে জাজ করি বা আমরা ওদেরকে টন্ট করি যে দেখো ব্যাকবোন নাই বা টাকার জন্য স্বামীর সংসারে পড়ে আছে বা বউকে ছাড়লো না। জিনিসটা এরকম থাকে না। ইমোশনাল অ্যাটাচমেন্ট ইজ রিয়েল, নট নেসেসারি সব বন্ডিং খুব টক্সিক। এটা আসলে পিওর লাভ থাকে এবং একটা সম্পর্কে না অসংখ্যবার পরস্পরকে আমাদেরকে দয়া এবং ক্ষমা করতে হয়। সো তখন যখন ওনারা এই জিনিসটা বেছে নেন, যিনি কিনা একবার স্লিপ করে গিয়েছেন, এরপরে ওনারা কিন্তু আস্তে আস্তে করে একটা হেলদি রিলেশনশিপ প্র্যাকটিস করে অ্যাডজাস্ট করতে পারে এবং সম্পর্কগুলো আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালোও যায়। রিয়েলি হ্যাঁ আমি আপু। ওইটাই জিজ্ঞেস করতাম আপনাকে যে স্লিপ একবার করলো, হুম ফরগিভ করে দিল, হুম হুম হাজবেন্ড ওয়াইফ চিটিং করেছে, হাজবেন্ড ফরগিভ করে দিল, হুম এরপরে কি সম্পর্ক ওদের আপু সম্পর্ক ভালো যায়। থাকে? ওই যে যেটা আমি বললাম যে যখন আমি কন্টিনিউয়াসলি আমার লয়্যালটি আপনাকে অফার করছি, আপনি যখন আপনার হিলিং আমাকে অফার করছেন, জিনিসটা কি হলো আপু, একটা ঝড়, প্রচন্ড ঝড়, আপনি আমি একটা কুঁড়ে ঘরে ছিলাম, যা হয় আমরা হাত ধরে একসাথেই থাকবো, যাব না, দুজনের কিন্তু কমফোর্ট জোন হয়ে গেলাম। বিশ্বাসটা কিন্তু যেটা ভেঙে গিয়েছিল ওই ক্ষতটা মনে থাকবে, একটা দাগ মনে থাকবে, কিন্তু তারপর নতুন করে বাঁচতে শিখলাম একসাথে, নতুন করে দুজনকে আস্থা করতে শিখলাম। মানে এবং তখন যে হাতটা শক্ত করে ধরা হলো, ওই দয়া এবং ক্ষমাটা শিখে গেলাম। এরপরে আসলে একজন আরেকজনকে ছেড়ে চলে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু কিছু দুষ্ট মানুষ থাকে তারা যেটা রিপিট করে। এক্স্যাক্টলি আপু, ওই ক্ষেত্রে তখন আমরা জিনিসটা যেটা বলি যে এখন এটা হাই টাইম আপনাকে ডিসিশন মেক করতে রিপিট হবে। করার টাইমে আমি বুঝলামই না, রিপিটটা আমি বুঝলাম না, কারণ সেই সময় সে কিন্তু অনেক চালাক হয়ে গেছে, সে জানে আমি কিভাবে তাকে ধরতে পারি। সো এরকমও তো হয় যে সে এই কাজ করেই যাচ্ছে, আমি হয়তো একটু একটু করে সেন্স করতে পারছি, বাট আমার কিছু করার নাই, বিকজ আই হ্যাভ কিডস অ্যাট হোম, আমি ছেড়ে যেতে পারবো না। সো তখন হয়ে যায় যে আমি মানে চিটিংটাকে আমি জেনে শুনেই মেনে নিচ্ছি। এরকমও তো আপনি দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ আপু, এটা ছেলে মেয়ে উভয়ের পক্ষই দেখেছি যে মানে দুই পক্ষই আসলে বলছে যে বাচ্চা আছে তো কিভাবে ছেড়ে চলে যাব, ওদের জন্যই একসাথে থাকবো, বা অনেকের এটা টার্গেট থাকে যে কোনো রকমে ওদেরকে দাঁড় করিয়ে দেব, ওদের জাস্ট বিয়েটা হয়ে যাক, আমি জাস্ট ওদের জন্য হয়তো এখন ডিভোর্সটা নিব না, বাট আমি সেপারেট হয়ে যাব, আমার যা আছে আমি আমার মতো চলে যাব, বাট আমি আমার বাচ্চাদের প্রতি জাস্ট অ্যাজ এ প্যারেন্ট আমি রেসপন্সিবিলিটি ফুলফিল করতে চাই। বাট লাইফের অনেকটুক সময়ে ওই মানুষটাকে পুরাপুরি একটা কি বলবো রং ইনভেস্টমেন্ট। আপু আরেকটা জিনিস হচ্ছে আমার আপনার কাছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানার ইচ্ছা, চিটিং এটা কি কোনো মেন্টাল ডিসঅর্ডার থেকে হয় কিনা, সাথে আছে কিনা কানেকশন? ওকে, সেটা জানি। হ্যাঁ আপু, চিটিংটা মেন্টাল ডিসঅর্ডার থেকে হয়, যেটা আমি বলছিলাম যে আমাদের যে ইনসিকিউর অ্যাটাচমেন্টটা ক্রিয়েট হয় যখন আসলে আমার যদি ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট আমার পার্সোনালিটির সাথে এটা থাকে, অথবা আমার নার্সিসিজম থাকে, বা আমার যদি দেখা যায় বর্ডার লাইন বা হিস্টেরিক এরকম টেন্ডেন্সি থাকে, বা আদার্স যদি বলি যে কিছু ক্ষেত্রে আমি
একটু মানে কাইন্ড অফ প্যাসিভ অ্যাগ্রেসিভ একটা ফেজে থাকি বা খুব অ্যাংশাসরা সাধারণত করে না, বাট আদার্স যে টার্মগুলো ইউজ করলাম এরা সাধারণত কিন্তু অনেক ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যায়। এদের কনফিডেন্স বেশি নাকি? না আপু, যেমন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট যারা, ওদের ক্ষেত্রে যেটা আমরা বলি যে মানকি ব্রাঞ্চিং একটা টার্ম আমরা ইউজ করি, কাইন্ড অফ আপনার সাথে আমি রিলেশনে আছি, আমি আরেকজনের সাথেও থাকবো, কারণ আমি না আপনাকে সবসময় আমার ওয়ান আর্ম ডিস্ট্যান্স রাখার ট্রাই করবো, আপনি আমার ভিতরে আসতে পারবেন না, কারণ আমার ভিতর খুব ইনসিকিওর এবং খুবই রক্তাক্ত, যে ক্ষত আমি আপনাকে দেখাবো না। সো যখনই আমি আপনার সাথে একটু ক্লোজ হব, আমি আস্তে করে আপনার হাত ছেড়ে দিয়ে আরেকজনকে ধরবো। সো মানকি ব্রাঞ্চিং, এখান থেকে এখানে আমি যাচ্ছি। সো এই জিনিসটা করতে থাকি এবং এটা ম্যারিড লাইফেও তারা করে। এবং অনেক ক্ষেত্রে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সনদেরকে আমরা নার্সিসিস্ট বলে ফেলি, বাট ওরা আসলে নার্সিসিস্ট না। আমাদের বর্তমানে খুব কমন ট্রেন্ড, আমরা সবাই নার্সিসিস্ট, ওসিডি, তারপরে এডিএইচডি, এগুলো কমন, মানে কোনো কিছু ছাড়াই আমরা বলে ফেলছি, বাট এটা কিন্তু উচিত না, কারণ এগুলো মধ্যে অনেক ইমপ্লিকেশনস আছে। যেটা আপনি যদি বলেন যে আই হ্যাভ এডিএইচডি, আপনার বাচ্চা শুনলো, সে কিন্তু এটা পিক আপ করবে, এন্ড সে অ্যাকচুয়ালটা পিক আপ করবে, তখন দ্যাট বিকামস আ প্রবলেম। আচ্ছা, সো চিটিং এর এখন আমার একটা এক্সাম্পল, মানে এক্সাম্পল না, একটা আমি সিনারিও দিই। আমার মনে হয় কয়েকদিন ধরে যে আমার হাজবেন্ড চিট করছে, বাট আমার কাছে কোনো প্রুফ নাই, বাট আমি কি ওর বিহেভিয়ার দেখে কিছু রেড ফ্ল্যাগস পেতে পারি কিনা? কয়েকটা রেড ফ্ল্যাগস বলেন। অবশ্যই আপু, কিছু রেড ফ্ল্যাগস তো থাকবেই। ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনি খেয়াল করেন যে সে খুবই প্রাইভেট হয়ে যাচ্ছে নাকি তার লাইফ নিয়ে, এবং সে সব কিছু কেমন লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করছে। এবং এটা খুব কমন একটা জিনিস, আপনি খেয়াল করবেন মোবাইলটা অলওয়েজ উল্টা করে রাখে মোবাইলটা, কারণ কি, যদি এভাবে থাকে হুট করে পপ আপ করবে, সেটা তো আপনার চোখে লাগবে। সো আপনি দেখবেন একটু প্রাইভেট এবং পাসওয়ার্ড চলে আসছে নতুন। এবং অনেক ক্ষেত্রে আপনি হয়তো খুব সিম্পলি একটা জিনিস জিজ্ঞেস করলেন যে তুমি আজকে কি করেছো, বা তোমার মোবাইলটা একটু দিবা কিনা, মানে দেখবেন কি সে কথাটা সোজা অ্যান্সার করবে না, সে ঘুরাইতে থাকবে, পেঁচাইতে থাকবে। এবং বিশেষ করে আপনি যখন মোবাইলটা একটু ধরতে যাবেন, সে আপনার উপরে এমনভাবে ঝাঁপায় পড়ার চেষ্টা করে, আপনি নিজেও ভাবেন যে এরকম কেন করতেছে, আচ্ছা ঠিক আছে। বা আপনি যদি ভুলেও কোনো কারণে দেখা যাচ্ছে সে হয়তো একটু দেরি করে ফিরছে, আগে আপনাকে যে টাইমটা দিত সেই টাইমটা অফার করছে না, আপনি যদি ভুলেও বলেন যে আচ্ছা আগে তো তুমি এখানে এরকম সময় দিতে, এখন দিচ্ছ না, তোমার অফিস কলিগ অমুক ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছে, ওই দিন তো তোমার ছিল না, সাথে সাথে আপনি দেখবেন প্রচণ্ড অফেন্ডেড হয়ে যাচ্ছে এবং আউট অফ ব্লু উনি আপনার সাথে অসম্ভব খারাপ ব্যবহার করছেন। থার্ড যে পয়েন্টটা আপনি খেয়াল করবেন, এটা আমরা খুব সবাই এখন বর্তমানে ইউজ করি, বাট বুঝি না এটা আমাদের সাথে করা হয়, গ্যাস লাইটিং। আপনি বলছেন যে তোমার ভিতরে কোনো একটা চেঞ্জ আসছে, আমি এটা বুঝতে পারছি না, কিন্তু আপনি দেখবেন কি শুরুটা ওনার দিকে শুরু হয়েছিল, কিন্তু এই যে আঙুল যে আপনার দিকে চলে গেছে, উনি আস্তে করে আপনার দিকে ঘুরাই দিছে। আপনি খুব ন্যারো মাইন্ডেড, আপনি খুব মানে সংকীর্ণ মন মানসিকতার পাশাপাশি সন্দেহপ্রবণ হয়ে গেছেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো 3টা সাইন আমি দেখতে বলি, মোবাইলের প্রতি কতটা দ্বিতীয়ত প্রচণ্ড রাগ দেখাচ্ছে কিনা, বা তার ডিসিপ্লিন বা টাইম রুটিন শিফট হয়ে যাচ্ছে কিনা, আর থার্ড যেটা গ্যাস লাইটিং আসছে কিনা। এবং গ্যাস লাইটিংটা আমরা যতই থিওরিটিক্যালি শিখি, আমাদের সাথে প্র্যাকটিক্যালি হলেও আমরা বুঝি না। এবং আমি কমনলি দেখি যে সবাই জানে গ্যাস লাইটিং কি, কিন্তু আমার সাথে যে গ্যাস লাইটিং হচ্ছে এটা আমি জানি না। আর যখন হয় তখন সেটার উত্তর থাকে না, অনেকক্ষণ পরে আমরা বুঝতে পারি আচ্ছা সব ঘুরিয়ে ফিরিয়ে সে আমার দিকেই নিয়ে গেল, কিন্তু আমি তো কিছু বলতে পারলাম না। এবং আপু এটা তো বোঝা সম্ভব না, কারণ কি আপনি 20 বছর ওই মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করেছেন, বা ওই মানুষটাকে আপনি 2-3 বছর অন্ধের মতো বিশ্বাস করেন। এখন সে যখন আঙুল আপনার দিকে ঘুরায় দিয়েছে, আপনার তো মন মানতে চাইবে না, কারণ আপনার একটা আইডেন্টিটি, আপনার ফুল লাইফ ইনভেস্টমেন্ট এই মানুষটার সাথে। সো আপনি কি করবেন? সবাই বলছে যে মানে তোমাকে গ্যাসলাইট করা হচ্ছে, ম্যানিপুলেট করা হচ্ছে, চোখ খুলে তাকাও। সে জাস্ট বিভিন্ন রকম যুক্তি দিবে, না ও আসলে এই জন্য করেছে, ওই জন্য করেছে। সো অসম্ভব তীক্ষ্ণ বুদ্ধির মানুষরাও, খুবই অবজারভেন্ট মানুষরাও তার পার্টনার দ্বারা ম্যানিপুলেটেড হয়ে যায়। এটা কিছু করার নাই, এটাই মানব মন। সো চিটিং থেকে আপু কিন্তু এটা অ্যাবিউজিভ রিলেশনশিপে চলে যায়। আপনি যেটা বললেন যে ম্যানিপুলেশন দিয়ে স্টার্ট হয়, সো ম্যানিপুলেশন থেকে কিন্তু সে আস্তে আস্তে করে তার কি আরও রাগ উঠবে যে সে কেন সন্দেহ করছে, বা আমি তো এটা প্রকাশ করতে চাই না। সো এই যে অ্যাবিউজিভ রিলেশনশিপে যারা থাকে, তারা ইজিলি কিন্তু রিলেশনশিপ থেকে বের হতে পারে না, দে ফল ইনটু দ্য ট্রমা বন্ডিং। এটা একটু বলবেন কেন? এখানে আগে আমি তাহলে একটু সাইকেলটা একটু যদি ব্যাখ্যা করি, যে যখন আমি আপনাকে অ্যাবিউজিভ একটা সাইকেলে নিব, আমি যেটা করব আপনাকে
প্রথম আমি আপনাকে অসম্ভব লাভ বম্বিং করব, মানে এত ভালোবাসা আপনি আমাকে ছাড়া কারো কাছ থেকে পাবেন না। এবং পাশাপাশি আমি যেটা করব, এটার সাথে একটু একটু করে আমি আপনার আত্মবিশ্বাস একেবারে ধ্বংস করব, যে আমি ছাড়া আপনি কারো কাছ থেকে ভালোবাসা পাবেনও না এবং আপনি অ্যাকচুয়ালি এটা ডিজার্ভ করেন না, আমি আপনাকে দেখে এরকম ভালোবাসছি। সো লাভ বম্বিংটা প্রচণ্ড বেশি। তারপরের ফেজটা আসবে, আপনার আমার সাথে কোনো একটা ডিসএগ্রিমেন্ট আসছে এবং আপনি দেখবেন যে হঠাৎ করে আমি শান্ত এবং ঠান্ডা হচ্ছি, কোল্ড শোল্ডার দেওয়া স্টার্ট করছি, এবং এরপরে একটা সময় একটা ঝড় আসবে এবং আমি আপনাকে অসম্ভব রকম অ্যাবিউজ করবো, সেটা ফিজিক্যাল অ্যাবিউজ হোক, মেন্টাল অ্যাবিউজ হোক বা ভার্বাল অ্যাবিউজ হোক, যে কোনো একটা অ্যাবিউজ আমি আপনাকে করব। তারপরে যে লাস্ট ফেজ, আমি আপনাকে ব্লেম গেমে নিয়ে যাও, মানে গ্যাস লাইটিং বা ম্যানিপুলেটিং। তোমার কারণেই তো রাগ করেছি, তুমি কেন বোঝো না? এই যে আমি তোমার জন্য এত 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 কিছু করি, তোমাকে এত এত ভালোবাসা দিই, তুমি তো অকৃতজ্ঞ এবং তুমি তো এটা ডিজার্ভ করো না, এবং আমি দেখি তো ভালোবাসি এবং তুমি আমাকে রাগালে, তাই তো আমি আচরণটা করলাম। সো দেখেন সাইকেলটা তাহলে কি হলো, আমি আপনাকে অসম্ভব ভালোবাসি, আমি একটা ঝড়ের ভিতর দিয়ে গেলাম এবং আমি বিশ্বাস করলাম কি আমি তো এটা ডিজার্ভ করি নাই, আপনি দেখে আমাকে এত ভালোবাসেন, আসলে আমার অন্যায় হয়ে গেল। সো আমি যখন এরকম একটা ভয়েসে থাকবো, এবং একটু আগে যেটা বললাম যে আমার আইডেন্টিটি আপনি, আমার ইনভেস্টমেন্ট আপনি, ইচ অ্যান্ড এভরিথিং, আমি আপনার কাছ থেকে কীভাবে সরবো? এবং পাশাপাশি যদি আমার কোনো চাইল্ডহুড ট্রমা থাকে, যেখানে সব সময় আমাকে ডিসকার্ড করা হয়েছে আমার অনুভূতিগুলো, বা আমাকে শেখানো হয়েছে যে আমাকে এফোর্ট দিয়ে ভালোবাসা পেতে হবে, আমি যোগ্য না, আমি তো তখন আপনি আমার সাথে যতই অ্যাবিউসিভ রিলেশনে থাকেন, আমি আপনাকে না আরও আঁকড়ে ধরবো, খুব ক্লিঙ্গি হয়ে যাব। সো এখানে যেমন আমার পার্টনারও দায়ী, আমার প্যারেন্টিংও দায়ী। আবার অনেক ক্ষেত্রে এইগুলোর পাশাপাশি দেখা যায় কি যে আমি ওটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছি আপনাতে, যে আপনাকেই আমার ভালো লাগে, এবং এটা রিলেশনশিপ অবসেশনও হয়ে যায় বা হিউম্যান অ্যাডিকশনও চলে আসে, যে আমি আসলে আপনাকে ছাড়া থাকতে পারি না, এটাকে আমরা লিমারেন্স বলি। এবং এই থার্ড পয়েন্টটা যেটা, এটা আমার মাথায় আসলে আপনি আমার কল্পনার একটা মানুষ আছেন, যে মানুষটা এক্সিলেন্ট একটা মানুষ, বাট উনি আমার কল্পনাতে, কিন্তু যখন আমি বাস্তবে আপনার সাথে কানেক্ট করতে যাই, আমি একটা ধাক্কা খাই যে এই মানুষটা তো এটা না, তারপর আমি আবার আমার কল্পনায় চলে যাই। সো এইভাবে করে আমি আস্তে আস্তে করে আপনার সাথে ট্রমা বন্ডিং এর মাধ্যমে থেকে যাচ্ছি দিনের পর দিন, বছরের পর বছর। আর লাস্ট একটা মেন্টাল মডেল, এটা মেয়েদের থাকে, এটা ছেলেদের ওরকম থাকে না, যা কিছু হয় সহ্য করে থেকে যাবা, এটাই তোমার স্বামী, এটাই তোমার ঘর, পা ধরে পড়ে থাকবা, ওকে ছাড়া কোনো জীবন নেই, যেমনি হোক ওর ভালোবাসা অর্জন করো। এটা একটা মেন্টাল মডেল। এটা একটা বলে, যেটা আমাদের সোসাইটি থেকে শুনতে পারি। আরেকটা জিনিস বলে, বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে। এটাকে কিভাবে দেখেন? এটা তো আপু মানে কাইন্ড অফ একটা, আমি যেটা বলবো যে সবকিছুর সমাধান হচ্ছে বাচ্চা। মানে জিনিসটা এইরকম, মানে তুমি খেতে পারছো না, তুমি বাচ্চা নিয়ে নাও, তুমি মোটা হয়ে যাচ্ছ, বাচ্চা নিয়ে যাও, শুকায় যাচ্ছ, বাচ্চা নিয়ে নাও। বাট আলটিমেটলি জিনিসটা দেখেন, এটা একটা সেলফিশ অ্যাক্ট। মানে আমি সাফার করছি, এই কারণে আমি আরেকটা মানুষকে আনছি, আমি কি রেডি ওর দায়িত্ব নিতে? এবং এখানে আমি যেটা খুব বাবা মাদেরকে হাইলাইট করতে বলি, আমি যখন বলি যে দেখেন আপু, আসলে আপনি যদি আপনার বাচ্চাকে সামলাতে এত কষ্ট পান, বা ভাইয়া আপনি যদি আপনার বাচ্চাকে সামলাতে এত কষ্ট পান, তখন বাচ্চা ঠাস করে বলে হ্যাঁ আসলেই তো, দেখেন বাবা মা হিসেবে যদি বাচ্চার উপরে খুশি না থাকি, আল্লাহ কি বলবে? তার মানে জিনিসটা দেখেন, মানে আমাদের মেন্টালিটিতে এইটা থাকে যে আমি আমার বাচ্চার উপর খুশি না থাকলে আল্লাহ তো আমার বাচ্চার উপর খুশি হবে না। না, কথাটা এখানে না, কথাটা এখানে হচ্ছে আমি বাচ্চাটাকে পৃথিবীতে এনেছি এবং আমার উপরে বাচ্চার যে দায়িত্ব, আল্লাহ আমাকে এটা জিজ্ঞেস করবে না তুমি কি বাচ্চার উপরে খুশি না অখুশি, বরং ধরবে এটাই, বাচ্চার প্রতি কি দায়িত্ব পালন করেছো বলো। এবং যেই মুহূর্তে আমি এটা বলি যে আপনি কি দায়িত্ব পালন করছেন, এটা তো জিজ্ঞেস করবে, এটা কি আপনি ক্লিয়ার, ওটার জন্য অ্যাকচুয়ালি প্রিপেয়ার থাকে না। পড়াচ্ছি, দায়িত্ব তো ডান না, এক্স্যাক্টলি এটা না। আমরা যে রিলিজিয়নকে এখানে ব্যবহার করি, এটা কমপ্লিটলি ভুল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আমাদের নবীজি কখনো প্যারেন্টিংকে এভাবে আনেননি। এটা এক্সিলেন্ট ওয়েতে ওনারা প্যারেন্টিংটা বলেছেন এবং আল্লাহ এত সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন। আমরা এই জিনিসগুলো নিতে চাই না, আমরা শুধু দেখি আমি কি খুশি কিনা। আমি দায়িত্ব পালন করছি, আমার পায়ের নিচে যদি বেহেশত হয়, তার মানে এটা হিউজ রেসপন্সিবিলিটি। তার মানে আমি কি রেসপন্সিবিলিটি নিচ্ছি, নাকি আমি শুধু প্রিভিলেজ দেখছি? বাবার খুশিতে আল্লাহর খুশি, হিউজ রেসপন্সিবিলিটি। আমি দায়িত্ব পালন করছি, শুধু টাকা দিলে হয়ে যায়? নবীজি কি শুধু ওনার মানে এটা বলে গিয়েছে যে টাকা দাও, আমি তাহলে এটিএম মেশিন হয়ে যাব, বা মা হিসেবে শুধু ঘর দোর সব সাপোর্টিং স্টাফের মতো করে দিলে হয়ে যাবে?
না, এই জিনিসটা তো হবে না। না। সো এটা হিউজ রেসপন্সিবিলিটি যে বাচ্চা হলেই সব সমস্যার সমাধান না, কারণ বাচ্চা আসবে, বাচ্চার প্রতি দায়িত্ব আমাকে পালন করতে হবে, দেন আমার বাচ্চা আমার জন্য দোয়া করবে, যেই দোয়াটা আমরা কমনলি বলি, যেটা আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করি। আর বাচ্চারা হচ্ছে আমাদের জারিয়া, হুম, যে আমরা আসলে কোথায় যাব। ইভেন এক্স্যাক্টলি। আমরা যখন মারা যাব, আমাদের জন্য দোয়া করবে আমাদের বাচ্চারা, হুম অ্যান্ড ওদের দোয়াটাই আমাদের কাজে লাগবে, হুম হুম অ্যান্ড তখন আমাদের কোনো দোয়া করার কোনো ক্ষমতাই থাকবে না। হুম হুম তো আমি সাপোজ আমরা একটা অ্যাবিউজিভ রিলেশনশিপে আছে, একটা মেয়ে, সে নিরীহ, তার লাইফে তার হাজবেন্ড, তার বাচ্চারা, হুম। কিন্তু সে প্রতিদিনই তার হাজবেন্ড তাকে পিটাচ্ছে কোনো কারণ ছাড়াই, ম্যানিপুলেশন, মেন্টাল অ্যাবিউজ সবই করছে। এখন সে বের হতে চায়, কিভাবে বের হবে? এই জায়গাটাতে একদম প্র্যাকটিক্যাল বলেন আপনি, যে হ্যাঁ। এখন আমি বের হয়ে যাব, একজন আমাদের যে অডিয়েন্সের মধ্যেও আছে, সে দেখছে, মনে করেন যে সে কিভাবে বের হবে। ফার্স্ট অফ অল আপনাকে এটা দেখতে হবে যে আপনার পায়ের নিচের মাটি শক্ত কিনা। এখানে পায়ের নিচের মাটি শক্ত বলতে আপনি মোটেও ভাববেন না যে আপনাকে আপনার বাবা মার ফ্যামিলি সাপোর্ট করবে কিনা। কারণ কি, অনেক ক্ষেত্রে এরকম বলা হয় যে তুমি চলে আসো, এত কষ্টের ভিতরে থেকো না। আপনি দ্য মোমেন্ট আপনি বের হবেন, মানে ১ সপ্তাহের মধ্যে ৭ দিনের মাথায় ঠিক যে আপনাকে এত ইন্সপায়ার করেছে বের করার জন্য, সে আপনাকে বলবে সংসার করে খাইতে পারো নাই তো বের তো হবেই, সমস্যা তো তোমার। সো কাজে পায়ের নিচের মাটি শক্ত বলতে ফার্স্ট অফ অল আপনি দেখেন আপনার ফিনান্সিয়াল সাপোর্ট কতটুকু। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলতেছি। টাকা লাগে জীবনে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য। সো আপনার ফিনান্সিয়াল সাপোর্ট কতটুকু। সেকেন্ড, আপনি আপনার নিজের মেন্টাল মডেলে আপনার কি ভিকটিম মেন্টালিটি কতটুকু। আপনি যদি এটা মনে করেন আমি কিভাবে বের হব, ইচ্ছা করতেছে কিন্তু ভয় পাচ্ছি, সাহস পাচ্ছি না, দেন আপনি আসলে নিজেকে মেন্টালি আগে হচ্ছে নিজের গ্রোথটা এনশিওর করেন। আপনি নিজেকে মেন্টালি গ্রো করেন, তারপরে বের হন। কারণ টাকার সাপোর্ট আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার ভালো, বাট আপনি মেন্টাল দিক থেকে অসম্ভব ভীত, আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন না। আরেকটা জিনিস যেটা, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট আছে, মেন্টাল গ্রোথও আছে ভালো, আপনার পড়াশোনার দিকটা কতটুকু আছে, আপনার মানে আউট নলেজ বলেন বা বুক নলেজ বলেন, যাই বলেন, এইটা আপনাকে দেখতে হবে। যদি আপনার এটা প্রপার থাকে, এডুকেশনাল যে সার্টিফিকেট, এগুলো যদি প্রপার থাকে, দেন আপনি আস্তে আস্তে করে বের হতে পারবেন। কারণ কি, আলটিমেটলি এই পৃথিবীতে কারোর জন্য জীবন থেমে থাকে না। আপনি যদি বের হয়ে যান, সেটা ডিভোর্স হোক, সেটা সেপারেশন হোক, যাই হোক, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ উইল বি ইয়োর ওয়ালি। সো যখন আপনি একটা ভ্যালিড রিজনে বের হচ্ছেন, আপনার নিজের পায়ের নিচের মাটি শক্ত আছে, দেন আপনার কোনো সমস্যা নাই। এবং আরেকটা জিনিস যেটা, হুইমজিক্যালি বের হয়ে আসবেন না কোনো সম্পর্ক থেকে। আমরা মেয়েরা এইগুলো কোনোটা খেয়াল করি না, আমার ফিনান্সিয়াল সাপোর্ট কতটুকু, বুক নলেজ বা আমার আউট নলেজ কতটুকু, সার্টিফিকেটের কী অবস্থা, মেন্টাল গ্রোথ আছে কিনা, হুট করে বের হয়ে যাই, এরপর অসম্ভব রকমভাবে সাফার করি। কেউ যদি আপনাকে বের হতেও বলে, প্লিজ এই 3টা জিনিস চেক করেন আপনি। রাইট। সো এই 3টা জিনিস মেক শিওর করতে হবে আগে থেকেই। কারণ নিজের সেফটি বা নিজের প্রতি সেলফ লাভ বলেন, সেলফ লাভ থেকে আসবে যে আমি আমার সব কিছু দিয়ে একজনকে ভালোবাসছি, বাট নিজের জন্য কিছুই করছি না। পড়ালেখা, হ্যাঁ, বাবা মার জন্য বিয়ে করেছি বা লাভ ম্যারেজ করেছি, পড়ালেখাটা শেষ করতে হবে। তারপরে কোনো একটা বিজনেস বা কোনো একটা চাকরি, কিছু একটা মেয়েকে করতেই হবে। আমি সবসময় এটা বিলিভ করি। অ্যান্ড দেন আমার ভিতরে কনফিডেন্স থাকতে হবে যে না, আমাকে একজন এসে বলল, আমার হাজবেন্ড বলল, তুমি আমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবা না, আমি টাকা দিই দেখে এই লাইফস্টাইল তোমার আছে বা এত আরামে আছো, আমি না থাকলে কিছুই পারবা না। এই জিনিসটা যাতে কাউকে না বলতে পারে, তার মধ্যে যাতে সেই কনফিডেন্সটা থাকে যে না, আই ক্যান অলসো সার্ভাইভ অন মাই ওন। এই সাহসটা আসলে আই থিঙ্ক ইজ বেসিক। এবং এখানে জাস্ট লাস্টে একটা কথা আপু যদি বলতে চাই যে হ্যাঁ আপু, সেপারেশন বা ডিভোর্সের পরে লাইফটা খুব লোনলি হবে, এবং ওই সময়ে আমাদের সমাজে খুব কদর্য একটা চেহারা বের হয়ে আসে। সো অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে আপনার মেন্টাল গ্রোথের পাশাপাশি আপনি জানেন যে আপনি একটা বিরূপ সময়ের সম্মুখীন হবেন, বাট আপনাকে টলে গেলে ভেঙে পড়লে চলবে না, আপনাকে কষ্টটা সহ্য করতে হবে। কষ্ট বাদ দিয়ে কোনো শর্ট স্কেপ আপনার লাইফে নাই। আপনাকে পায়ের নিচের মাটি শক্ত করার পাশাপাশি এইটার জন্য প্রিপেয়ার হওয়া, সামনে একটা ঝড় আসবে, আমার গায়ে কাদা ছিটবে, নোংরা ছিটবে, আমি জাস্ট এটার ভিতর দিয়ে যাব, তারপর গোসল করে পরিষ্কার করে বের হয়ে যাবো, দ্যাটস ইট। রিলেশনশিপে যেটা হয় যে বিয়ের পরে ফ্যামিলি, মানে ইনলজের ফ্যামিলি, সেটা কিন্তু একটা বড় একটা ডাইনামিক্স, যেখানে আমাদের অনেকটুকু সময় থাকতে হয়, ওদের অনেক কিছু আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়, অ্যান্ড দে অলসো নিড টু অ্যাকসেপ্ট আস। সো ইনলজের ফ্যামিলি বা বিয়ের পরে নিজেরও বাবা মা কতটুকু ইন্টারফেয়ার করবে বা কতটুকু ইন্টারফেয়ার করা উচিত একটা ম্যাচিওরড কাপলের লাইফে?
ইন্টারফেয়ার করাই উচিত না। কারণ কি, যেই মুহূর্তে হাজব্যান্ড ওয়াইফ আর এই মধ্যে একটা তৃতীয় পক্ষ ঢুকবে, ওই সম্পর্ক শেষ হবে। কোনো কারণ নাই। কারণ কি, আমি যদি মেয়ে পক্ষ থাকি, আমি আস্তে আস্তে করে মেয়ে পক্ষকে এম্পাওয়ার করবো। আমি যদি ছেলে পক্ষ হই, ছেলে পক্ষকে এম্পাওয়ার করব। কিন্তু প্রবলেমটা তো আসলে দুই পক্ষেরই থাকতে পারে। সো এই কারণেই হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যখনই তৃতীয় পক্ষ ঢুকবে, এটা আপনি যে কোনো লয়ারকে জিজ্ঞেস করতে পারেন। আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল আছি বা যে কোনো মানে ল এনফোর্সিং যারা কাজ করেন, তাদেরকে জিজ্ঞেস করেন, এরা সবাই বলবে যে বেশিরভাগ সময় থার্ড পক্ষের জন্য প্রবলেমগুলো হয়, রিলেশনশিপ ইস্যুগুলো। তো এরকম যারা বেশি ইন্টারফারেন্স করে, তো ছেলেদেরকে ইউজুয়ালি বলা হয়, ছেলের মা যদি করে মাম্মাস বয়। হ্যাঁ, আর মেয়েদের সময় হয় হচ্ছে মেয়ের কোনো দোষ নাই, শাশুড়ি বেশি ইন্টারফেয়ার করছে। তো আমার এরকম একটা গল্প আছে যে একটা ফ্রেন্ড আমার, তো সে বলছে যে তার ফ্যামিলি, তার বিয়েতে কোনো সমস্যা নাই, তার ডিভোর্স হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করাতে সে বলল আমার ওয়াইফের সাথে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তার মা অতিরিক্ত ইন্টারফেয়ার করতো, যেটার কারণে আমার সংসারটা টিকে নেই। সো এই যে আবার মানে এটা একটা আমি স্টোরি বললাম, আর আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে মাম্মাস বয় যারা হয়, তারা তো একটা লুপে পড়ে যায় যে না মাকে সামলাতে পারে না বউকে সামলাতে পারে, তারা কি করে? ওই যে আমি যেটা বললাম আপু মাঝখানে, যে তারা জাস্ট যে জিনিসটা করে, মানে টিভিটা ফুল ভলিউমে ছেড়ে দেয় অথবা লো মিউটে দিয়ে টিভি দেখতে থাকে, স্পোর্টস এর গেম দেখতে থাকে, পাশে ঝগড়া হচ্ছে, ফাটাফাটি বানাবাড়ি Seriously, কাটাকাটি। এটা তো ভালো জিনিস, মানে- তাহলে দুজনকে মারামারি ফাটাফাটি করতে হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, exactly. অনেক সময় তো সে প্রবলেমে পড়ে যায়, কারণ তার মা বলে যে তোর জন্য তোর বউ আমাকে এতগুলা কথা শোনাতে পেরেছে, হুম। বা তোমার জন্য তোমার মা আমাকে এতগুলা কথা শোনাতে পেরেছে, তুমি ব্যাকবোনলেস, তুমি কিছুই করতে এই পারো জন্য তো আপু ছেলেরা তো তখন যেটা হয় আপু, যে শান্তি পাচ্ছে না, তো কারণ বাইরের জগৎটা তো ছেলেদের জন্য সহজ না, ওদেরকে অনেক কিছু ফেস করতে হয়। বাসায় ফিরে ওরা যখন শান্তি না পায়, ইদার ওরা স্পোর্টসে চলে যায়, অথবা যে কাজটা করে যে ওরা ওদের নিজের মতো একটা এক্সট্রা শান্তি খোঁজার জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলেন, সেকেন্ড ম্যারেজ বলেন, বা অন্য জায়গায় কোনো কিছুতে জুয়া বা গ্যামলিং বা অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ কোনো কিছুতে ইনভলভ করে ফেলে। দ্যাটস ইট আপু, ওরা আচ্ছা। এগুলোতেই করতে থাকে। সো মা যখন মনে করে যে না আমার বউ আসার পর আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি, এইটা কি ধরনের আনহেলদি রিলেশনশিপ আপু মনে আমরা করেন? মেয়েরা তো আসলে অসম্ভব ইনসিকিউর। আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের মেন্টাল মডেলটা মেয়েদের এভাবেই তৈরি করা, যে আমি আমার জীবনে যেটা পাইনি, যখন আমি দেখবো আমার ছেলে তার বউকে এটা দিচ্ছে, আমি খুব ইনসিকিউরড হয়ে যাব, যে আসলে একটা জেলাসি আসবে, আমার পরিচয়টা ও নিয়ে যাচ্ছে। মানে জিনিসটা এরকম, চৌধুরী পরিবারের বউ, একসময় আমি ছিলাম, এখন আপনি। সো ডেফিনেটলি আমার আইডেন্টিটি আপনি নিয়ে নিচ্ছেন, আমার রান্নাঘর আপনি নিয়ে নিচ্ছেন, আমার ছেলেকে আপনি নিয়ে নিচ্ছেন। এবং আমি আলটিমেটলি অনেক সাফার করে আসছি, এবং আমি যেটা বলছি যে আমি আমার শাশুড়ির সাথে যা সাফার করেছি, আমি তো ওরকম আচরণ করি না, কিন্তু আসলে আমি ওই মানুষটার সাথে অ্যাডাপ্ট করতে গিয়ে, এটা আমার সার্ভাইভাল মেকানিজম, আমি যেটা করছি আমি তার মতোই হয়ে গেছি, এটা আমি বুঝি না, বাট তীব্রতা কিছুটা কম এই এখন জিনিসটা। হয়তো সে তার যে ছেলের বউ, তার সাথে ইনডিরেক্টলি একটা কম্পিটিশনে চলে Exactly, যায়। চলে যায়, এটা না হ্যাঁ, চাইতেও চলে যায়। এটা চলে যায়। একটা ইয়াং একটা মেয়ে, ছোট একটা মেয়ে, তার সাথে যদি একজন বয়স্ক মানুষ কম্পিটিশন করে, এটা কিন্তু কোনোভাবেই ফেয়ার না, এক্স্যাক্টলি তাই না? সো ইট ইজ টোটালি আনহেলদি। আর এরকমও হয় যে আমাদের বাংলাদেশে আমরা ইউজুয়ালি দেখি যে ছেলেরা ইউজুয়ালি বাবার সাথে একটা কনফ্লিক্টিং নেচারে থাকে, বাবাকে খুব একটা পছন্দ করে না। মায়ের সাথে আমি বলবো এটার অ্যাটাচমেন্টটা হচ্ছে একটু নট সো মানে নাইস অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টের কারণেই অনেক সময় ডিভোর্সের রেটটা যে হাই, আমাদের এইটাও কিন্তু একটা কারণ যে মায়ের সাথে ছেলের সম্পর্কটা হচ্ছে মাকে সব বলবে, বাসায় এসে ফার্স্টে মার সাথে দেখা করবে, ওয়াইফের সাথে না। সো ওয়াইফ ন্যাচারালি শি ইজ নিউ টু দ্যাট ফ্যামিলি, সে কিন্তু জিনিসটা নিতে পারে না যে আমার ইম্পর্টেন্সটা তাহলে কই। আর ছেলের যে বাবার সাথে একটা ডিস্টেন্স, এই জিনিসটা কি ছোটবেলার কোনো সাইকোলজিক্যাল কারণে বা কোনো বিহেভিয়ারে হয়ে থাকে? হ্যাঁ আপু, জিনিসটা দেখেন, আমাদের বাবারা যারা, ওনারা তো কাইন্ড অফ শুধু টাকা উপার্জন করে গিয়েছে, কারণ ওটাই ওনাদের লাভ ল্যাঙ্গুয়েজ, যে আমি তো সারা জীবন আমার ডেডিকেট করে দিয়েছি তোমাদেরকে সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য, টাকা উপার্জনের জন্য। আমি যে একটু ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট করব, ওর সাথে খেলবো, ওই স্মৃতিগুলাই তো আসে না। সো আমি আসলে যখন তাকে কাদল করিনি, আপন করিনি, আমার ছেলে তো আমার কাছে আসতে চাইবে না, এবং আমি সবসময় তাকে সাজেশন দিয়েছি, আমি সবসময় তাকে শাসন করার জন্য কথা বলেছি। স্বাভাবিকভাবেই আমার টিনেজ ছেলে আমার কাছে আসতে ইচ্ছা করবে না, ছোটবেলায় হয়তো আশেপাশে
আশেপাশে ঘুরেছে, টিনেজের পর যখন একটু বড় হয়েছে বুঝে গিয়েছে বাবার কাছে টাকা চাইতে হবে বা মার কাছে টাকা চাবো দিয়ে দিবে। সো এই অ্যাটাচমেন্টটা থাকে না। এবং আপু এটাও তো একটা কথা খুব বলে যে একটা সময় বাবাকে অসম্ভব ভুল মনে হতো, বাট যখন আমি নিজে বাবা হলাম তখন আমি আসলে বুঝতে পারলাম যে আমার বাবার লাইফ সাইকেলটা কীরকম ছিল। এবং এই জিনিসটা কি আপু ছেলেদের সাথে ওদের বাবার যে ডিস্টেন্সটা এটা কিন্তু মেটানো সম্ভব। সো আমাদের ছেলেদের মেন্টাল মডেলটাই আসলে এরকম থাকে যে আমরা ইমোশন এক্সপ্রেস করে অভ্যস্ত না। সো আমার বাবাও ইমোশন এক্সপ্রেস করেনি, আমি ছেলে আমিও এক্সপ্রেস করিনি, সো আমাদের কনফ্লিক্টিং ম্যানার থাকবেই। এবং একটা ছেলে আর একটা মেয়ে না অনেক আলাদা। মা যতই ছেলেকে নার্চার করুক বড় করুক না কেন, একটা ছেলের যে একটা মানে কোর ফিতরাত এটা মা কখনো ডেভেলপ করাতে পারে না, এটা একটা বাবাই আসলে বুঝে। বাবার থেকেই আসে তার। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এরকম এর জন্যই দেখা যায় যে বাবার থেকে আসলে ইমোশনালি ডিস্ট্যান্ট থাকে, এর জন্যই কনফ্লিক্টটা থাকে। বাবা শাসন করেছে আমাকে জীবনেও বলছেনি, বাট নট নেসেসারি ভিতরে আসলে তারা এইভাবে চিন্তা করে, তাদের ভিতরটা হয়তো একটা বয়সে গিয়ে অন্যরকম পরিবর্তন আসে। আর তখন ওরা বুঝতে পারে যে বাবা যে লাইফ সাইকেলটা ওইটা ছিল যে আমাদের জন্যই সব লাইফে সব কিছু করে দিয়েছে, অ্যান্ড হি স্যাক্রিফাইসড হিজ হোল লাইফ ফর হিজ চিলড্রেন। সেটা রিয়েলাইজেশনটা আসলে অনেক পরে আসে। ওকে, সো আপু এখন আমার কথা হচ্ছে যে যেই ছেলেরা শাশুড়ি মানে তার মা, যে ছেলেরা তার মা আর ওয়াইফের মধ্যে এই ব্যালেন্সটা খুঁজতে চায় যে না আমি দুইজনকে হ্যাপি রাখবো, সে কিভাবে করবে? এখানে আমি সরাসরি বলি আপনি কাউকে হ্যাপি করার চেষ্টাই করবেন না। একটা ছেলের আসলে কখনো উচিতই না দুই পক্ষকে খুশি রাখার জন্য। এবং উনি যখন একজন পুরুষ, উনি ওনার ফ্যামিলিতে অ্যাকচুয়ালি একটা লিডার, উনি প্রোভাইডার, উনি প্রোটেক্টর, এবং ওনার রোলটা আসলে একটু সুপিরিয়র। এটা আমাদেরকে যদি আমরা আমাদের ধর্মের দিকে দেখি বা নর্মাল সাইকোলজিক্যাল বা সোশ্যাল একটা ফেনোমেনাতে দেখি, আগে থেকে জিনিসটা এরকম হয়ে আসছে। সো যখন আমি আসলে একটা কোম্পানির লিডার, একজন কোম্পানির যিনি মেইন, উনি কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা করে না, উনি কোম্পানিটার জন্য যেইটা ভালো সেইটা করে বেসিকলি। তার মানে একই সাথে এই মানুষটাকে অসম্ভব লাভেবল নার্চারিং হতে হবে, একই সাথে খুব স্ট্রং একটা পার্সোনাতে তার আসতে হবে। অবশ্যই সে যখন মা ভুল করবেন, মাকে উনি হাম্বল এবং পোলাইটলি আদর করে বলবেন আম্মা তোমার এটা ভুল হচ্ছে এবং এই জিনিসটা আমি এটাই করবো আম্মু। এবং এখানে যেই জিনিসটা ছেলেটার মাথায় রাখতে হবে, আল্লাহ কখনো বলে নাই বাবা মা ভুল করলে ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আল্লাহ কখনো আপনাকে এটার জন্য দায়ী করবে না, কারণ আল্লাহ সবার আল্লাহ। আল্লাহ যদি আপনার বাবা মার আল্লাহ হয়, আল্লাহ আপনারও আল্লাহ। সো এই ক্ষেত্রে মাকে পোলাইটলি বাট ওই যে একটা স্ট্রং পার্সোনা দিয়ে ডিল করে, ও মা কিন্তু তখন বুঝে যাবে যে না আমার ছেলেকে অ্যাকচুয়ালি আমি ইমোশনালি ম্যানিপুলেট করতে পারবো না। মেইন কথা হচ্ছে ছেলেটা রংকে রং বলতে হবে, রাইটকে রাইট বলতে হবে। এবং ওয়াইফকে যেটা করতে হবে, সে কিছু ক্ষেত্রে ডেফিনেটলি বলবে যে তুমি আমার পার্টনার, এবং কিছু ক্ষেত্রে আমি হয়তো আমার মাকে আসলে ম্যানেজ করতে পারবো না এবং এখানে আমার তোমার সাহায্য দরকার। এবং ওয়াইফকে ওই ভালোবাসাটা দেয়া, ওই নার্চারিং ওই এনভায়রনমেন্টটা দেয়া, মানে সবসময় শুধু আমার সুবিধা দেখে আমি আমার ওয়াইফকে দেখবো এমন না। সে তার ওয়াইফ যদি গুডউইল পার্সন হন, আনকন্ডিশনাল একটা ভালোবাসা দিতে হবে। এবং মার কাছ থেকে সে যে কষ্টটা পাচ্ছে এটা তাকে শুনতে হবে, হয়তো সবসময় সে বলবে না, বাট যখন সে শেয়ার করবে তখন তাকে ওই শোল্ডারটা বা ওই কানটা তাকে দিতে হবে এবং ইভেন অ্যাকনলেজও করতে হবে। এক্স্যাক্টলি আপু, মানে ওই যে আমি তো শোনা মানে অ্যাকনলেজ করছি, আমি আত্মসমর্পণ করছি আমার মা এরকম। শুনে হ্যাঁ শুনছি না না ওই শোনা আমার তো না, কিছু করার না ওই শোনা না, ওই যে আমি যেটা বললাম যে তুমি আমার পার্টনার, তোমাকে আমাকে হেল্প করতে হবে, তার মানে তো আমি আত্মসমর্পণ করছি যে আমার আম্মার সমস্যা আছে আমি জানি, বাট আমি ডেফিনেটলি আমার মাকে বদলাতে পারবো না, বাট আমি তোমাকে একটা বেটার লাইফ প্রোভাইড করব এবং মাকেও এটা ইনফর্ম করতে হবে। ভালো, আমরা অনেকগুলো রিলেশনশিপস নিয়ে কথা বললাম, অ্যান্ড আই থিঙ্ক আমরা যে সাইকোলজিক্যাল ইস্যুসগুলোর জন্য এগুলো হয় বা চাইল্ডহুডের কোন ট্রমাগুলো থেকে এই প্রবলেমগুলো আমরা ফেস করি অ্যাডাল্টহুডে, সেগুলো নিয়েও কথা বললাম। এখন আপনার সাথে আমি একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, যেটা একটু মজার। আপনি জাস্ট ইউ ক্যান সে ইট ইন ওয়ান ওয়ার্ড, ওয়ান লাইন, যেভাবে আপনার ইচ্ছা। সো র্যাপিড ফায়ার রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সাইলেন্ট ট্রিটমেন্ট হেলদি নাকি টক্সিক? টক্সিক। অ্যারেঞ্জড ভার্সেস লাভ ম্যারেজ সাইকোলজিক্যালি কোনটা স্ট্রঙ্গার? এটা এক লাইনে অ্যান্সার দেওয়াটা টাফ, কারণ দুটাই আসলে স্ট্রঙ্গার দেখা যায় কিছু ক্ষেত্রে। ঠিক আছে, একটা সাইন দেখে যদি বুঝতে হয় টক্সিক কিনা সেই মানুষটা, সেটা কি হবে? কন্টিনিউয়াসলি হাইড করে। ওকে, সেলফ লাভ লাক্সারি নাকি নেসেসিটি? বর্তমান যুগে কিছু ক্ষেত্রে লাক্সারি, কিছু ক্ষেত্রে নেসেসিটি। থেরাপি শুধু অসুস্থতার জন্য না সবার জন্য? সবার জন্য। কমিটমেন্ট ফোবিয়া রিয়েল ডিসঅর্ডার নাকি এটা এক্সকিউজ? কিছু ক্ষেত্রে এক্সকিউজ, কিছু ক্ষেত্রে ডিসঅর্ডার।
হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের একটা রেড ফ্ল্যাগ বলেন। ট্রাস্ট ইস্যু। ওকে। শাশুড়ি বউ রিলেশনে একটা রেড ফ্ল্যাগ। জেলাসি। ওয়াও। আচ্ছা, লাইফ লং হেলদি রিলেশনের গোল্ডেন মান্ত্রা কি? মানে লাইফ লং আমার ওর সাথে হেলদি রিলেশন থাকবে। ক্ষমা এবং দয়া। ওকে। সো অনেকেই বলে যে ডিপ্রেশন এটা নাকি লাক্সারি, গরিবদের ডিপ্রেশন হয় না, সত্যি না মিথ্যা? আমি এ পর্যন্ত অনেক সাপোর্টিং স্টাফ, রিক্সাওয়ালা, ওনাদের সবাইকে আমি ট্রিটমেন্ট করেছি ওসিডি, ডিপ্রেশন, এংজাইটির। এক্সেলেন্ট, ভেরি নাইস আপু। খুব সুন্দরভাবে আপনি অনেক কিছু কভার করেছেন অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে আপনি আমাকে টাইম দিয়েছেন অ্যান্ড আমাদেরকে এত সুন্দর করে সবগুলো রিলেশনশিপের যে স্ট্রাগল বা কনফ্লিক্ট ইস্যুস বা কিভাবে এই রিলেশনশিপগুলোকে বেটার করা যায় সেগুলো সব কিছু নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। আপু, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য সিমরা খান পডকাস্ট। আমার তরফ থেকে থ্যাংক ইউ আপু আমাকে ইনভাইট করার জন্য, এবং ওই সময়টা আমার আসলে অনেক ভালো কেটেছে। এবং আমি ডেফিনেটলি বলবো যে আপনি কোয়েশ্চেনগুলো খুব সুন্দর করেছে, এবং সুন্দর কোয়েশ্চেন করতে পারাটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ আপু। আমরা চাই যে আপনি নেক্সট আরেকটা এপিসোডে যদি আসেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো টোটালি এই যে ওসিডি, ডিপ্রেশন, যে টার্মগুলো যেগুলো ট্রেন্ডিং টার্ম এগুলো নিয়ে অ্যান্ড ইয়াং জেনারেশনের জন্য কিছু টিপসও আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।